রাজধানীর ব্যস্ত সড়কে মৃত্যুর ফাঁদ, এই শিরোনামে একজন প্যাকেজ গার্ল খ্যাত একজন তরুণী, তিনি কিন্তু একটা বেসরকারি মাল্টিমিডিয়াতে নিউজ করেছিলেন এবং সেই নিউজটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আলোচনা, সমালোচনা এবং সেই সাথে সাথে প্রশংসাও কুড়িয়েছে। প্যাকেজ গার্ল নামে খ্যাত, তার নাম হচ্ছে পাপড়ি হালদার। তিনি আজকে আমাদের সেটে উপস্থিত আছেন। দর্শক, আপনারা এই শিরোনামের নিউজটা দেখে কেউ হয়তো বা পজিটিভ বলেছেন, কেউ হয়তো বা নেগেটিভ বলেছেন, কেউ আলোচনা করেছেন বা তার মুখায়ব নিয়ে, তার অবয়ব নিয়ে, তার চেহারা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। তবে এই মানুষটা আসলে কে, এই সাংবাদিকতা পেশাটাকে কিভাবে ধারণা করছে, সেই বিষয়গুলোই আসলে জানার চেষ্টা করব আজকে আমাদের পাপড়ি হালদারের কাছ থেকে। ওয়েলকাম টু দ্য শো, ওয়েলকাম টু দ্য ভাইরাল শো। কেমন আছেন? থ্যাংক ইউ, আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। পাপড়ি হালদার, আপনার সম্পর্কে জানতে চাই যে একটা প্যাকেজ আপনাকে বলা যায় যে আপনার জীবনটা করিয়ে দিয়েছে, আপনাকে এখন সবাই চেনে, অনেকে অনেক কথা বলেছে। প্রথমে একটু সমালোচনার প্রসঙ্গেই আসি, কি কি ধরনের আসলে মন্তব্য, যদিও এই প্যাকেজটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাকেজ, তারপরও নেগেটিভ মন্তব্যগুলো আসলে কি কি পেয়েছেন মানুষের কাছ থেকে? আসলে এই কাজটা যেদিন আমি করি, কাজটা পাবলিশড হওয়ার পরে দেখা যায় যে ওখানে কিন্তু পজিটিভ কমেন্ট একদমই ছিল না। আপনারা দেখেছেন যে পজিটিভ ধরনের কোনো কমেন্ট ছিল না। প্রথম যখন বেশ ৩-৪ ঘন্টার মধ্যে কোনো পজিটিভ কমেন্ট কিন্তু পাইনি, এবং এটা অনেকে প্রোফাইলে শেয়ার দিয়েছে। যখন সেই শেয়ার দেওয়াতেও কিন্তু তারা যখন ওখানে ক্যাপশন দিয়েছে সেখানেও নেগেটিভ কমেন্ট ছিল। কি ধরনের? এবং এই নেগেটিভ কমেন্টের মধ্যে অনেকেই দেখা গেছে আমার ড্রেস আপ নিয়ে আলোচনা করেছে। এমন তো দেখা যায় যে কেউ কেউ বলেছে যে ২০০ টাকার প্যান্ট, ১০০ টাকার একটা শার্ট, ৪০০ টাকার একটা জুতা কিনলেই সাংবাদিক হওয়া যায়, কাজ করা যায়। কেউ আবার আমার চেহারা নিয়েও বলেছে যে একে তো আসলে কোনোভাবে সাংবাদিকতার সাথে মানাচ্ছে না। নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন কি করে মানে সাংবাদিকতার মতো একটা পেশায় আসার চিন্তা করলেন, বা আপনার হাউস আপনাকে এখানে নিল। আবার অনেকে আমার গায়ের রং, আমি একটু যেহেতু আমার ডার্ক স্কিন, সো আমার গায়ের রং নিয়েও অনেক কটূক্তি শুনতে হয়েছে যে একে তো চেহারার এই ধরন, তারপরে গায়ের রং, মানে এরা কোথা থেকে উঠে আসে। এ ধরনের অনেক অনেক নেগেটিভ কমেন্ট আমরা দেখতে পেয়েছি, এবং সে জিনিসগুলো আমি নিজে দেখেছি, আমার ফ্যামিলির মানুষরাও দেখেছে, এমন অনেক কিছুই আমরা দেখেছি। আচ্ছা, এই যে প্রথমে যে প্যাকেজটা দিলেন, এটা তো আপনার জীবনের প্রথম প্যাকেজ না। এই ধরনের অনেক প্যাকেজ করেছেন আপনি এর আগে। এখন তো একটা মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানে আছেন, এর আগেও আরেকটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানে ছিলেন। সো এর আগে কখনো এরকম আলোচনায় আসেননি? আমি আসলে আগে যে প্রতিষ্ঠানে ছিলাম সেখানে আমি ফুল টাইম কাজ করতে পারতাম না, কারণ আপনি জানেন যেহেতু আমি ডিপ্লোমা নার্সিং কমপ্লিট অ্যান্ড আমি রেজিস্টার্ড নার্স। সো আমি এর আগে যেই হাউসে কাজ করতাম সেই সময় আসলে আমার লেখাপড়া শেষ পর্যায়ে ছিল এবং নার্সিংয়ের ইন্টার্নশিপ ছিল, ওটা আসলে মাঝে মধ্যে করা হতো, ধরতে পারেন পার্ট টাইম হিসেবেই করা হতো। সেজন্য আসলে এত পরিমাণে কাজ করা হয়নি যেটা আমি এখন আমার বর্তমান হাউসে করছি। একদম প্রতিদিনই কাজ করা হচ্ছে, সপ্তাহে একটা শুধু ডে অফ পাই, এছাড়া তো আসলে প্রতিদিনই আমরা কাজ করি। আচ্ছা পাপড়ি হালদার, ইস্যুটা ছিল হচ্ছে রাজধানীর ব্যস্ত সড়কে মৃত্যুফাঁদ, মানে হচ্ছে ম্যানহোলের খোলা ঢাকনা, এবং সেখানে মানুষ পড়ে যেতে পারে, বৃষ্টির সময় কেউ না দেখে ম্যানহোলে বাচ্চারা পড়ে যেতে পারে, বা বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু সেখানে ওই বিষয়টাকে নজরে না এনে আপনার পোশাক নিয়ে কেন মানুষের এত চিন্তা, আপনার কি মনে হয়েছে? আসলে আমার এটা নিয়ে পজিটিভ বা নেগেটিভ কোনো কিছুই মনে হয়নি, কারণ আমরা যখন একটা কাজ করি আশেপাশে দেখবেন আপনি ভালো করলেও কিছু মানুষ নেগেটিভ মন্তব্য করবে, নেগেটিভ করলেও কিছু মানুষ ওখান থেকে কিছু ভালো খোঁজার চেষ্টা করবে, আবার কিছু মানুষ নেগেটিভই বলবে। তো আসলে আমার ড্রেস আপ নিয়ে যারা কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে আমার আসলে কিছুই বলার নেই, বা তারা কেন বলেছে, কোন চিন্তার জায়গা থেকে বলেছে, এটা আসলে আমি বলতে পারবো না। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের চিন্তার জায়গাটা আলাদা, প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে চিন্তা করে। সেই জায়গা থেকে আমি কি ভাবছি একটা বিষয় নিয়ে, আর ওই একই বিষয়ে আপনার কি ভাবনা, সেটা কিন্তু যেমন আমি আপনারটা বলতে পারবো না, আপনি আমারটা বলতে পারবেন না, কারণ প্রত্যেকটা মানুষের চিন্তার ধরনটা আলাদা আলাদা দিক থেকে হয়। সেক্ষেত্রে তারা ঠিক কেন এই মেইন বিষয়টাকে বাদ দিয়ে, এরকম একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিসকে বাদ দিয়ে তারা কেন আমার ড্রেস আপ, আমার গায়ের রং, আমার মুখের গঠন, চেহারার গঠন নিয়ে পড়েছে, এটা আসলে আমি বলতে পারছি না। আচ্ছা, আসলেই মানে এটা প্রশ্ন থেকেই যায় মানুষের কাছে, যারা এই ধরনের মন্তব্য করেছে তারা একটু বলে দিক যে আসলে পাপড়ি হালদার কেমন গায়ের রং হলে আপনাদের পছন্দ হবে, কি ধরনের অবয়ব আপনার জন্য মানে দৃষ্টির জন্য ভালো হবে। এই মানে এগুলো খুবই মানে মেন্টালিস্টিক মেন্টালিটির আসলে প্রমাণ। একটু জানতে চাই যে এই ধরনের নিউজটা হলো, তারপর পরে কিন্তু সমাধানও হয়েছে, এই জন্য আপনাকে কংগ্রেচুলেশনস। এবং সেই অনুভূতিটা কেমন ছিল একটু যদি জানাতেন।
আসলে আমি ওখানে যে নিউজটা করি আপনারা দেখবেন যে আমি কিন্তু টোটালি ম্যানহোলের মধ্যে বসা ছিলাম, একদম একটা রাস্তার মধ্যে ওপেন ম্যানহোলের ভিতরে আমি বসা ছিলাম এবং অনেকের মনে এটা নিয়ে প্রশ্ন জেগেছে যে আমি কেন বসা ছিলাম। এবং আমি কিন্তু আপনারা দেখবেন ওই নিউজের প্রথমেই যেটা ছিল আমাদের স্টার্টিং পিটিসি, ওখানেও কিন্তু আমি একটা নিজে প্রশ্ন রেখেছিলাম যে বসার এত জায়গা থাকতে আমি কেন এই ম্যানহোলের ভিতরেই বসলাম। আমি কিন্তু স্টার্টিং শুরু করেছিলাম এটা দিয়ে। অ্যান্ড আমি আপনাকে বলতে চাই যে গর্তটা ঠিক কত বড় হলে আমি একটা মানুষ বসার পর আপনারা দেখেছেন ভিডিওতে এতটা জায়গা খালি দেখা যাচ্ছে, তাহলে আপনি ভাবেন যে একটা মানুষ রাস্তায় হাঁটার পথে ওখানে পড়ে যেতে পারে, রাতের বেলা চলাচলের ক্ষেত্রে পড়ে যেতে পারে, কারণ দিনের বেলা হয়তো আমি দেখতে পাচ্ছি কিন্তু রাতের বেলায় কিন্তু তা পসিবল না। বা যদি হয় যে বৃষ্টি হচ্ছে তখন রাস্তাঘাট কিন্তু পানিতে ডুবে যায়, তো পানিতে ডুবে যাওয়ার ওই মুহূর্তে কোনোভাবে বোঝার কিন্তু উপায় নেই যে ওখানে একটা ম্যানহোল আছে। বাই চান্সলি বা যদি দিনের বেলাতেও হয়, যদি একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ওখান থেকে চলে যায় যিনি চোখে দেখছেন না, তো উনি কিন্তু ইজিলি ওখান থেকে পড়ে যেতে পারে। আর ওই ম্যানহোলটার গভীরতা মিনিমাম 10 ফিট ছিল, মিনিমাম 10 ফিট নিচে একটা মানুষ পড়লেও তো মারাত্মক অ্যাক্সিডেন্ট হ্যাঁ হবে। এক্স্যাক্টলি। তো আপনি ভাবেন ওখান থেকে আশেপাশে বেশ কয়েকটি স্কুল ছিল, প্রাইভেট ক্লিনিক ছিল, ডায়াগনস্টিক সেন্টার ছিল, ওখান থেকে অনেক কিন্তু পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্স চলাচল করে, যে কোনো কেউ একজন পড়ে যেতেই পারতো। ওখান থেকে 5 বছর থেকে দেখা যায় 15 বছর পর্যন্ত বাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, এমন আছে। তো যদি 5 বছর বা 7 বছরের একটা বাচ্চা ওখানে পড়ে যায় 10 ফিট নিচে, মানে ওখান থেকে কিভাবে ওই মুহূর্তে রেস্কিউ করবেন আপনি? বা ওই ম্যানহোলগুলোর মধ্যে সাধারণত পানি থাকে, ময়লা আবর্জনা থাকে, আপনারা জানেন। তো পড়ে গেলেও মানুষ আসলে কি দেখবে? দেখতে দেখতে রেস্কিউ করতে করতে ওই মানুষটা যে পানিতে ভেসে অন্য আর একটা ম্যানহোলের লাইনে চলে যাবে না, তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না। বা এছাড়াও যদি আপনি দেখেন যে ওই একই রাস্তা থেকে যখন যানবাহন চলাচল করছে, আপনি যদি ধরেন যে একটা রিকশায় যাচ্ছে এবং ওই রিকশাতে একজন গর্ভবতী মহিলা আছেন, তিনি 3 মাস কিংবা 4 মাসের প্রেগনেন্ট, হঠাৎ করে যদি ওই রিকশার চাক্কাটা ওই ম্যানহোলের গর্তের ওখানে পড়ে যায়, বড়সড় একটা ধাক্কা লাগবে, এমনকি ওই মহিলা রিকশা থেকে ছিটকেও পড়ে যেতে পারেন, যার ফলে এতটাই গুরুতর আঘাত লাগবে ওই 3 মাস কিংবা 4 মাসের যে গর্ভবতী মহিলা ছিল তার অ্যাবর্শন কিন্তু পর্যন্ত হয়ে যেতে পারে। বা যদি ওই একই গাড়িতে একজন বৃদ্ধা থাকে, তিনি পড়ে যেয়ে কিন্তু হাত পা ভেঙে যেতে পারে। শুধুমাত্র বৃদ্ধা না, যে কোনো বয়সের একটা মানুষ ওখান থেকে পড়ে যেয়ে যে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন কিন্তু হতে পারে। এছাড়াও এই সমস্ত বিষয় নিয়ে আমার মনে হয়েছিল কি যে আসলে এটা নিয়ে কাজ করা উচিত, কারণ এরকম একটা জায়গায়, একটা জনবহুল একটা জায়গায় এগুলো আসলে এটা থাকতে পারে না। আর আপনি দেখবেন যে ঢাকা শহরে এটা আসলে অহরহ হচ্ছে। এটা হয়তো আমি 2-3টা জায়গার কথা তুলে ধরতে পেরেছি, সবগুলো তো আর তুলে ধরা সম্ভব না, কিন্তু এটা আমার মনে হয় যে ঢাকা শহরের প্রতিদিন এলাকায় ছিল। এটা প্রথমটা আমি যেহেতু যেটা প্রথম বসেছিলাম, যে ম্যানহোলের ভিতরে যেটা বসেছি, ওটা ছিল আজিমপুর কবরস্থানের অপোজিটে। এন্ড আপনার বাসার এলাকা ওটা? ঠিক বাসার এলাকা না, আমি লালবাগে থাকি, আজিমপুরের মধ্যেই ওটা, আমি লালবাগে থাকি। তো যেহেতু অফিসের পথটা কাছাকাছি, অফিস থেকে যাতায়াতের পথে ওটা আমার চোখে পড়েছে। এছাড়াও শহীদ মিনারের পাশে একটা সাইডে আপনারা দেখেছেন ঢাকা ভার্সিটির একটা গেটের ওখানে হচ্ছে, ওখানে ম্যানহোলটাও ঠিক করে দেওয়া হয়েছে। তো ওটা এই 2টা ম্যানহোলই আমার নিউজে এনেছিলাম। তো খুব ভালো লেগেছে এটা জেনে যে আমি নিউজটা প্রকাশ করেছি যেদিন 26 তারিখ আমার নিউজটা প্রকাশিত হয়, এবং 27 তারিখ যখন সকালে আমি রাস্তা থেকে হচ্ছে অফিসে যাচ্ছি, ওই একই রাস্তার একদম প্রথম জায়গা থেকে শুরু হয়েছে। অর্থাৎ আপনি যদি আজিমপুর কবরস্থানের মেইন গেট যদি ধরেন, ওই রাস্তাটা ওইখান থেকে শুরু হয়েছে, মেইন গেটের ওখানে একটা ম্যানহোল হচ্ছে আমি ওপেন দেখে গিয়েছি। 26 তারিখে আমি নিউজ পাবলিশ করেছি, 27 তারিখে আমি অফিসে যাওয়ার সময় আমি সকালবেলা দেখতেছি ওইখানে আরেকটা ম্যানহোলের ঢাকনা নেই। তো আমি যখন অফিসে ঢুকছি তখন আমি এই 2টা ম্যানহোলই দেখে গেলাম যে একই জায়গায়। তো যাওয়ার পর আমি যখন অফিসে 27 তারিখে যে আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ি, তো বিকালে আমাদের কাছে খবর আসে সিটি কর্পোরেশন কর্তৃক, দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক খবর আসে যে তারা হচ্ছে ম্যানহোলের কাজ করছে। হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করে তারা জানিয়েছে যে ম্যানহোলের কাজ করছে। এবং লাকিলি আমি যখন অফিস থেকে 8টা নাগাদ বের হই রাত, তো তখন আমি যাওয়ার সময় দেখি যে আসলে ম্যানহোল আমি যেইটা নিয়ে কাজ করেছিলাম এটা ছাড়া অন্য 2টা ম্যানহোলের আসলে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমি যখন মানে এখন পর্যন্ত, যেহেতু 26 তারিখ বেশ কিছুদিন হয়ে গেছে, এখন পর্যন্ত যখন ওই রাস্তা থেকে হেঁটে যাই, আমি যখন ওইটা দেখি ম্যানহোলের ঢাকনাটা লাগানো, কোথাও যেন একটা খুব মানে তৃপ্তি লাগে, কোথাও যেন খুব একটা ভালো লাগা কাজ করে যে ইস, এখান থেকে কত মানুষ যেতে পারতো না, বা হচ্ছে ওই জায়গা থেকে যেহেতু রাস্তার অনেকটা অংশ জুড়ে অচল অবস্থা হয়ে গিয়েছিল, অনেক সময় জ্যাম লেগে থাকতো। তো যখন আমি দেখছি যে মানুষ হেঁটে যাচ্ছে, ফ্রিলি ভাবে যাচ্ছে, স্বাচ্ছন্দ্যভাবে যাচ্ছে, কোনো ধরনের রিস্ক নেই, কোথাও থেকে একটা মনের মধ্যে খুব শান্তি লাগে যে না, আসলে যেভাবেই যারা যে কমেন্টস করুক না কেন, যে যেভাবেই নিক না কেন,
উদ্দেশ্য ছিল সমাধান আর আমি সেটা পেয়েছি, মানে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। খুবই চমৎকার। কিন্তু একটা প্রশ্নই থেকে যায়, যে অনেকের প্রশ্ন, যে এত জায়গা থাকতে আপনি ম্যানহোলের পাশে দাঁড়িয়েও কিন্তু নিউজটা করতে পারতেন, ম্যানহোলে বসেই কেন? আমি আপনাকে একটু আগে বিষয়টি আমি যদিও একবার বলেছি, আমি দাঁড়িয়েও করতে পারতাম। দাঁড়িয়ে করলে আমার নিজের দিক থেকে মনে হয়েছে যে দাঁড়িয়ে করলে আমি হয়তো ঠিক বোঝাতে পারবো না যে গর্তটা আসলে কতটা বড়। আচ্ছা, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি এখানে বসলে অন্ততপক্ষে একটা জিনিস বোঝানো যাবে যে একটা মানুষ বসার পরও আর একটা মানুষ পড়ে যাওয়ার মতো জায়গা রয়েছে, তাহলে ম্যানহোলটা ঠিক কত বড়, কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই আইডিয়াটা কোথা থেকে আসছে? মানে ম্যানহোল নিয়ে নিউজ করতে হবে বা প্যাকেজ করতে হবে, এই আইডিয়াটা আসছে কোথা থেকে? না, আইডিয়াটা বলতে হয় কি যে আমাদের যেহেতু হচ্ছে নিউজ করতেই হয়, আমরা তো ডে ইভেন্ট করি, পাশাপাশি প্যাকেজ নিউজ করি, এবং আমি বোধহয় আমাদের যারা আছে আমাদের ডিপার্টমেন্টে, তো তার ভিতর আমি একটু বোধহয় প্যাকেজ নিউজটা বেশি করি, যার জন্য কিন্তু আমাদের হেড অফ অনলাইন যিনি আছেন অমৃত দাদা, উনি কিন্তু আমাকে প্যাকেজ গার্ল নামে ডাকেন। এবং এর একটা খুব ছোট্ট একটা মজার গল্প আছে। আমি একদিন হচ্ছে একটা প্যাকেজ নিউজ শ্যুট করে নিয়ে আসি, ওই দিন সম্ভবত মা দিবসের পরের দিন ছিল। তো আমি যখন প্যাকেজ নিউজটা করে স্ক্রিপ্ট দেখাতে যাব দাদাকে, তখন হচ্ছে দাদা দেখি রুম থেকে বের হয়ে আমাদের রুমের দিকে আসছে। তো আমাকে দেখে দাদা বলতেছে, কি খবর প্যাকেজ গার্ল, কেমন আছো তুমি? তো আমি না মানে হঠাৎ করে নামটা শুনে আমি ভাবলাম আচ্ছা আমাকে বলছে, না আমি বুঝতে পারিনি, হঠাৎ করে এই নামটা পেয়েছি। তো আমি বললাম দাদা ভালো আছি। তো পরে একদিন আমি দাদাকে জিজ্ঞেস করলাম, পরে বলতেছে তোমার প্যাকেজ সুন্দর হয়। এবং সেটা কিন্তু তার একটা ফেসবুক পোস্টেও তিনি লিখেছেন যে আমি পাপড়িকে, আমার পাপড়ি নামের এই ছোটো বোনটাকে আমি প্যাকেজ গার্ল হিসেবে ডাকি। তো আমার আসলে যখন থেকে সাংবাদিকতা প্রফেশনে এসেছি তখন থেকে আমার মনে হয়েছে যে কিছু করা উচিত যেগুলো আসলে মানুষের কাজে লাগবে। আইডিয়াটা তাহলে আপনার মাথা থেকে? হ্যাঁ, আইডিয়াটা একদমই আমার ছিল। প্রশ্ন চলে আসে যে পরবর্তীতে যখন এইটা সমাধান হলো, এই ম্যানহোলের বিষয়টা, তো তারপরে কিন্তু আপনি আবার আপনার পোশাক পরিবর্তন করেছেন এবং সেই পোশাকে একটা বিস্তর পার্থক্য দেখেছি। এটা কি জনগণ বা কিছু মানুষের, কিছু নেগেটিভ মেন্টালিটির মানুষের মন্তব্যের কারণে আপনি আসলে পরবর্তীতে শার্ট বাদ দিয়ে পরলেন কামিজ, এরকম কিছু, নাকি আসলে নিজে থেকেই বা পরিবারের থেকে কোনো বাধা ছিল কি? না না, বিষয়টা হয়েছে আমি আসলে এখানে জিনিসটা একটা ফোকাস করতে চেয়েছিলাম যে ড্রেস আপ কখনো একটা কাজে বাধা হতে পারে না। আমি জাস্ট এই জিনিসটাই ফুটিয়ে তুলছি। আপনারা যেখানে আমার ড্রেস আপ নিয়ে মন্তব্য করেছিলেন, সেখানে 24 ঘন্টার মধ্যে আমি সমাধান পাওয়ার পর আমি ড্রেস আপটা চেঞ্জ করেছি, আমি না করলেও পারতাম, কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল যে ড্রেস আপ কখনো কাজে বাধা হতে পারে না, সেটা প্রমাণ 24 ঘন্টার মধ্যে চেঞ্জ করেছেন। হ্যাঁ, মানে করিয়ে কি প্রকাশ করতে চেয়েছেন? তাহলে কি তাদের মন্তব্যের কারণে আপনি নিজেকে পরিবর্তন করলেন, নাকি নিজেকে চিন্তা করলেন? মানে এই বিষয়টা কেমন আসলে? না, আসলে তাদের মন্তব্যের কারণে পরিবর্তন হয়েছে বিষয়টা তেমন না। মানে আমার ড্রেস আপের বিষয়টা কি হয় যে আমি যখন যেটা মনে চাই, যেটা ভালো লাগে যে আজকে এই ড্রেস আপটা পরবো, আজকে এটা পরি, সেটাই আমি পরি। সো ওই নিউজটা করার সময় আমার আসলে কি মনে হয়েছিল যে আজকে এটা পরে বের হবো, এটা পরে বের হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে এসেছি আপনাদের শোতে, তো আজকে হঠাৎ করে সকালবেলা মনে হলো যে আমি শাড়ি পরে যাব। তো একদিন এক একটা ড্রেসের কথা আমি আসলে, অনেক মেয়েরা হয় কি দেখবেন রাতের বেলা চিন্তা করে আমি আগামীকাল সকালে আমি কি পরবো, আমি না ওটা চিন্তা করতে পারি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে সামনে যেটা পাই বা যেটা ভালো লাগে যে আজকে এটা পরে যাবো, আজকে ওটাই পরে যাব। তো এটার মধ্যে আসলে কাজের সাথে আমি রিলেট করি না কখনো যে এইটার জন্য আমার ওইটা পড়তে হবে, ওইটার জন্য ওইটা পড়তে হবে, সেটা আসলে কখনো করি না। এমনিতে যে ড্রেসটা নিয়ে আসলে কথা হয়েছে, সাদা শার্ট আর একটা প্যান্ট মনে হয়, সেটার দাম নিয়েও মানুষ কথা বলেছে। আসলে এটা কোথা থেকে কিনেছেন, ওটার দাম কত ছিল? দামটা বলা কি খুব জরুরি? না, জরুরি না, আমি একদমই মজা করেই প্রশ্নটা করলাম। আসলে ঘটনাটা কি? আসলে এটা কি মানে এই পোশাক তো জাদুঘরে রাখার মতো অবস্থা। এটা সম্পর্কে কিছু বলেন। আচ্ছা আপু, ওটা যারা বলেছিল যে ফুটপাত থেকে কিনেছি, না, তাদের আইডিয়াটা একদমই ভুল ছিল। ওটা ফুটপাত থেকে কিনিনি, আমি নিউ মার্কেট থেকেই কিনেছি, বাট ভিতরের যে দোকানগুলো হচ্ছে 2 তলায় 3 তলায় যে দোকানগুলো আছে, আমার খুব ফেভারিট জায়গা, ওই জায়গা থেকে কিনেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, নূরজাহান মার্কেট থেকেই কেনা হয়েছে। তো ওইখান থেকে কেনা হয়েছে। দামটা বলতে হবে না, আমি প্রচুর দরদাম করে কিনি। তাই? হ্যাঁ। আচ্ছা, নিউ মার্কেট থেকে 1000 টাকা কোনো পোশাক চাইলে আপনি কত টাকা বলবেন? আসলে সেটা ডিপেন্ড করবে পোশাকের কোয়ালিটি। ধরেন একটা শার্ট 1000 টাকা, 250 থেকে 300। আপনার যে শার্টটা সেটা কত চাইছিল আর কত থেকে কিনছেন? দরদামে আপনি কেমন সেটা বোঝার চেষ্টা করতেছে। আচ্ছা, ওটা চেয়েছিল মেইনলি 850। 850 বেশি চাইছে বেটা।
এখন গেস করেন আমি কততে আনছি। আপনি শিওর 300 টাকা দিয়ে আমি কিনছেন? 220 টাকা এনেছি। আরে আপনাকে ভাড়া করে নিয়ে যেতে হবে দরদাম করার জন্য। আচ্ছা কি বলেন দরদাম করার সময়? না না, ওনারা 800 টাকার পোশাক বলে 220 টাকা দিয়ে কিনছে, সিরিয়াসলি? সিরিয়াসলি আচ্ছা মানে কি কি করেন আপনি, কি টেকনিকটা একটু বুঝাই দেন না আমাকে। এটা আসলে আমি নিজেও জানি না, ওনারা যখন দাম চায় মানে এটা হচ্ছে কিনতে কিনতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমার। কেন জানি মনে হয় ওনারা যখন দাম চায় একটা জিনিসের 5 গুণ 6 গুণ বাড়িয়ে বলে। ওনারা যেই টাকায় কিনেছে তার চেয়ে 5 গুণ 6 গুণ বাড়িয়ে বলে। আপনি কাস্টমার হিসেবে যদি আপনি দরদাম করে কিনেন, একদমই যারা প্রথম যায় সর্বোচ্চ হলে তার থেকে যদি আমি 5 ভাগে ভাগ করি 20% কমাই। মানে 20% কমে বলবো, 20% প্রথম যারা যায় তারা কমিয়ে বলে বুঝতে পারছি। 20%। কিন্তু আপনি যখন কিনতে কিনতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার কোথাও মনে হবে যে আচ্ছা এই ড্রেসটার দাম এটা হতে পারে, কিন্তু উনি হয়তো এটার দাম 5 গুণ চাচ্ছে, তাহলে আমার এমন একটা দাম আপনার বলতে হবে। কথোপকথন কি থাকে মামাদের সাথে? এটা খুবই হাস্যকর। বলেন না একটু, দু একটা শিখাই দেন আমাদেরকে। হ্যাঁ, এটা আসলে শেখানোর কিছু নাই। ধরেন আমার একটা যে কোনো জিনিস পছন্দ হলো, তবে আমি একটা ট্রিক্স খুব অ্যাপ্লাই করি, এটা আমি নিজের উপরে, যে একটা জিনিস খুব ভালো লেগেছে কিন্তু এটা আমি আসলে কখনো প্রকাশ করি না। কারণ আপনি যে মুহূর্তে দোকানদারের কাছে এটা প্রকাশ করবেন যেটা আপনার ভালো লেগেছে, তখন উনি হচ্ছে একটা লেভেল থেকে নামবে না। উনি যদি মানে এটার দাম 1500 টাকা চায়, আপনার এতই ভালো লেগেছে আপনি সেটাকে 1000 টাকা বলে ফেলছেন, উনি হচ্ছে ওটাকে টেনে টুনে 1300 থেকে 1400 করার চেষ্টা করবে, কারণ উনি বুঝে গেছে আপনার এটা খুব ভালো আচ্ছা লেগেছে। একটা বুঝলাম যে বোঝানো যাবে না যে আমার পছন্দ হয়েছে, আরেকটা কি tips কি? আরেকটা কি করি, আমি আসলে দেখি যে আমি কি ধরনের কাপড় নিচ্ছি এবং কাপড়টা আসলে কতটা স্থায়িত্ব হবে, কোয়ালিটি কেমন, আমি কতদিন এটা চালাতে পারবো বা আমার কতটা ভালো লেগেছে তার উপর ডিপেন্ড করে দেখা যায় যে উনি যদি আমার কাছে একটা এই শার্টের কথাটাই যদি বলি, উনি 850 টাকা চেয়েছে, তো আমি ডিরেক্ট বলছি 200 টাকা। তো উনি আমাকে বলছে আপনি 200 টাকায় শার্ট কিনবেন? আমি বললাম হ্যাঁ। পরে বলতেছে না আপু 200-তে তো দেওয়া যাবে না। আমি বললাম দেখেন ভাই, আপনি না দিলে আমার কিছু করার নেই, আমার পাশের দোকানে যেতে হবে, আপনি দিলে ভালো, না দিলে আমার কিছু করার নেই। পরে বলতেছে না আপু আরেকটু বাড়ান। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে আমাদেরকে 750 দিয়েন। আমি বললাম না ভাইয়া, আমি 200 বলেছি, 200। আর আমি যেহেতু 200 বলেছি, আমার হচ্ছে আমি খুব একটা জিনিসে আবদ্ধ থাকতে খুব পছন্দ করি, এক কথা এক কাজ। বা আপনার সাথে যদি বিষয়টা আমি আজ কেমন বলি যে যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনার সাথে আমি কথা বলি যে সমৃদ্ধা আপু এই ব্যাপারে এটা করব, ওই ব্যাপার ওইটাই থাকবে, আমি কোনো মানে ডিসিশন 200 চেঞ্জ টাকা করব না। বলছি মানে 200 টাকা, 200 টাকা বলেছি মানে 200 টাকা। এখন অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা নামতে ছিল, আমি বলছি যে না, আমি ডিরেক্ট হাঁটা দিয়েছি, না আমি নিব না। রিকোয়েস্টের সময় কি কি বলেন? না আমি রিকোয়েস্ট করি না, কি দিলে দেন না দিলে গেলাম? আমি ডিরেক্ট এভাবে বলি দিলে দেন, না দিলে গেলাম, পাশে দোকান আছে আমি নিয়ে নিব। কিন্তু দোকানদার এখন অনেক চালাক হয়ে গেছে, আমি এরকম কি করি, দিলে দেন না দিলে গেলাম করে পাশের দোকানে গিয়ে এরকম এরকম করতে থাকি, ব্যাটারও ডাকে না, ভাবি যে ডাকবে, আবার তাকাই এরকম করে দেখি ডাকে না। তারপর আবার যাওয়ার সময় বললাম গেলাম কে কিন্তু দিবেন, তারপরেও ডাকেন না, তখন তো টাকা দিয়ে কিনতে হয়। না তখন আমি কি করি, একটু ঘুরি। হুম। আমি যদি এখন সেট করে রাখি যে না আমি শুধু এই একটা দোকান থেকেই কিনবো, তাহলে কিন্তু হবে না। আপনার এই একই জিনিস, যেহেতু নিউ মার্কেট একটা বড় কিন্তু একটা মার্কেট, সেখানে আপনি এই একই জিনিস মিনিমাম 7-8টা দোকানে আপনি পেয়ে যাবেন। আচ্ছা তারপরে কি হয়েছে, মানে কেমনে দিল? ওই 20 যে টাকা বাড়ানোর ওনারা পর? হচ্ছে আমি বললাম যে আপনি দিলে দেন, না দিলে না দেন। আমি ডিরেক্ট খাটা দিয়েছি, বলে আপা আপা শুনেন, একটু শুনেন, নিয়ে যান, আর একটু বাড়ান, একটু নিয়ে যান। আমি বলছি না ভাইয়া শুনেন, আপনাদের চা খাওয়ার জন্য আমি সর্বোচ্চ 20 টাকা কনসিডার করতে পারি, এর উপর আমি আর পারবো না, দিলে দেন, না দিলে আমার দরকার নেই, আমি যাচ্ছি। আচ্ছা তো তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, আপাকে হচ্ছে প্যাকেট করে দাও। এই যে এমনিতে শপিং করা হয় কোথা থেকে? শপিং এর আমার কোনো ঠিক ঠিকানা নেই। আমি বলতে পারবো না যে আমি হচ্ছে মানে বড় বড় জায়গা থেকে শপিং করি, বসুন্ধরা বা হচ্ছে অন্যান্য জায়গা থেকে শপিং করি, এটা একদমই না। আমি হচ্ছে খুবই মানে কি বলে যে হয় না যে সামনে যেটা পাই সেটা কিনি, যেটা ভালো লাগছে সেটা কিনি। সেটা হতে পারে ফুটপাত, সেটা হতে পারে কোনো মার্কেট, কিন্তু আমি এক্সপেন্সিভ জিনিস আসলে পছন্দ করি না। আচ্ছা আপনার যখন এই ঘটনাটা মানে এই প্যাকেজটা যখন ভাইরাল হয়, দুটোই তো আসলে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং অনেকেই কিন্তু আপনাকে সাপোর্টও করেছে, সেই সাপোর্টগুলো আসলে কিভাবে দেখেছেন? যারা আমাকে সাপোর্ট করেছে তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ, আজীবন। মানে এটা আসলে কি বলবো, এবং গণমাধ্যম কর্মীরাই আপনাকে সাপোর্ট করেছে এবং সেই সাপোর্টের একটা অংশ হিসেবেও আজকে আপনি আমাদের সেটে। এক্স্যাক্টলি। এবং আমি যে বললাম আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ। মানে তারা হয়তো এতটা সাপোর্ট না করলে, আমাকে নিয়ে এত আলোচনা না হলে আমি হয়তো আজকে আপনার সাথে বসতে পারতাম না, এরকম একটা জায়গায় আমি আসতে পারতাম না।
কিন্তু তার চেয়েও বেশি ধন্যবাদ সমালোচকদের। তারা যদি আমার অ্যাগেনস্টে 50টা নেগেটিভ কমেন্ট না করতো তাহলে আমার পাশে ওই 500 পজিটিভ মানুষ দাঁড়াতো না। একদমই তাই। আচ্ছা পাপড়ি, আপনাকে একটু মানে জিজ্ঞেস করি, যদিও আমি জানি না জিজ্ঞেস করাটা ঠিক হচ্ছে কিনা, এই যে মানুষ আপনার অবয়ব নিয়ে কথা বলেছে, আপনার চেহারার কালার, যেটা আসলে মানে আমি নিজেও কালো, তারপরেও বলে না যে কালো বলেছে, এগুলো কি আপনাকে কষ্ট দিয়েছে? একদমই না। কখনো আপনি চেয়েছেন ফর্সা হতে? একদমই না। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমি কিন্তু মেকআপ ছাড়া বসা, এবং একটা মেয়ে মানুষ শাড়ি পরেছে বাট তার মুখে এতটুকু মেকআপের ছিটা ফোটা নেই। আসলে সুন্দর হতে হবে, স্কিন টোন ফর্সা হতে হবে, এই জিনিসটা আসলে আমার মধ্যে কখনো কাজ করেনি, বা এটা নিয়ে আমি আসলে কখনো কষ্টই পাইনি। কারণ আমি ছোটোবেলা থেকে জানি আমি একটু ডার্ক স্কিন টোনের। এটা নিয়ে আসলে মন খারাপ করাটা মনে হয় আমার জন্য বোকামি হতো, কারণ আমি চাইলেও স্কিন টোনটা চেঞ্জ করতে পারবো না। তো আমার মনে হয় কি যে আপনি যখন একটা পরিবেশ চেঞ্জ করতে পারবেন না, তখন আপনাকে অভিযোজন ক্ষমতা সম্পন্ন হতে হবে, আপনাকে ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। তবে এই স্কিন টোনের বিষয়টা সম্পূর্ণই আলাদা, এটা নিয়ে আসলে কোনো মন খারাপ হয়েছিল না। একটা মজার বিষয় আপনার সাথে শেয়ার করি। আমার এই নিউজটা যখন 26 তারিখে প্রকাশ পায়, রাতে এত নেগেটিভ কমেন্টস আসছে, এবং আপনি যে বললেন যে আমার চেহারা নিয়ে, গায়ের রং নিয়ে অনেকে নেগেটিভ কথা বলেছে, এবং খুব দুঃখজনকভাবে বলতে হয় এর মধ্যে একাংশ নারী ছিল। এবং আপনি একটু আগেই বললেন যে অনেক গণমাধ্যম কর্মীরা আমাকে সাপোর্ট করেছে, এবং যারা সমালোচনা করেছে আমার স্কিন টোন নিয়ে, দুঃখজনকভাবে তারাও গণমাধ্যম কর্মী ছিল। একে তো তারা নারী ছিল, তারা গণমাধ্যম কর্মী ছিল, এবং তারা দেখা যায় যে বহুল প্রচলিত স্যাটেলাইট টেলিভিশনেরও ছিল। তো তাদের উদ্দেশ্যে আমার আসলে কিছু বলার নেই। কিন্তু একটা মজার ঘটনা না বললেই নয় যে আমার গায়ের রং, অবয়ব নিয়ে যখন কথা বলছিল, এত নেগেটিভ কমেন্টস আসতেছিল, আমি 27 তারিখে হচ্ছে একটা কাজের জন্য বের হই। তো বের হয়ে সম্ভবত 11:30 কি 12:15 বাজে সকাল। তখন হচ্ছে আমাদের মাল্টিমিডিয়ার যে শিফট ইনচার্জ আছেন, মাল্টিমিডিয়া ইনচার্জ যিনি, উনি আছেন, উনি আমাকে কল করলো, জয় ভাই, বলল যে পাপড়ি মন খারাপ হচ্ছে, কোথায় তুমি? আমি বললাম মন খারাপ কেন ভাইয়া? পরে বলতেছে শোনো, অনেক কমেন্টস করবে, কিন্তু তোমার কিন্তু এটা মাথায় নেওয়া যাবে না, তুমি হচ্ছে অনেক স্ট্রং একটা মেয়ে, আমি জানি তুমি অনেক ভালোভাবে কাজ করবে, পরবর্তীতে ভালোভাবে কাজ করবে, এই জিনিসগুলো কিন্তু মাথায় নেওয়া যাবে না। তো আমি ভাইয়াকে একটা কথা বললাম যে ভাইয়া, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। সো আমার তো আসলে মন খারাপ করার কোনো কারণ নেই, আমি মন খারাপ কেন করব? তাদের আসলে মুখ আছে, কথা বলার একটা মাধ্যম আছে, সমালোচনা করবে, এবং একটা কাজ হলে আলোচনা সমালোচনা দুই থাকবে। আমি তখনই উপরের দিকে উঠতে পারবো যখন আমি ওই সমালোচনাকে আমার নিজের মাধ্যমে গ্রহণ করতে পারবো, যখন ওইটা নিয়ে আসলে আমার মেন্টালি ভাবে কোনো প্রভাব পড়বে না, তবে আমি সাদরে গ্রহণ করতে পারবো। যে যাই বলুক পাপড়ি, আপনি খুবই সুন্দরী একটা মেয়ে, এবং দেখতে সামনাসামনি অনেক সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, বলে না যে কাজল চোখের মেয়ে, সেই কাজল চোখের মেয়েটাই হচ্ছে আপনি। ছোটবেলায় কখনো এই ধরনের বুলি কি পেতে হয়েছে? ছোটবেলায় আমি জানি যে গ্রামের একটা পরিবেশে বড় হয়েছেন, তো সে সময় গ্রামের মানুষ আসলে যতটাই সহজ সরল আমরা বলি না কেন, অনেক সময় তাদের মধ্যে কুটিলতাগুলোও কিন্তু চলে আসে অনেক সময়। যেমন হচ্ছে, মেয়ে তো কালো, মেয়ে তো বড় হলে বিয়ে দিতে পারবি না, মেয়ে তো বড় হয়ে যাচ্ছে এখনো বিয়ে দাস না কেন, মেয়ের আর কত পড়ালেখা দরকার আছে, দরকার নেই পড়ালেখার। এই ধরনের কোনো বুলিং কি আপনার পরিবারে শুনতে হয়েছে কিনা? হ্যাঁ, শুনতে হয়েছে। তবে আমার স্কিন টোন নিয়ে আসলে মজা করেছে অনেকে, বাট সেভাবে আক্রমণাত্মক কথা আমার শুনতে হয়নি ছোটবেলায়। আমার মা, বাবা, ভাই বোন সবাই ফর্সা, সবাই। তো দেখা যেত কি, অনেকে হয় না যে ঠাকুরমা থাকে, দাদু থাকে, তারা বলতো, বা দিদি মজা করে বলতো যে এই তুই তো আমার বোন না, তোকে না হচ্ছে কুড়ায় আনছে, তোকে তো হচ্ছে কচুরিপানার ভিতর থেকে তুলে নেওয়া হয়েছে, দেখছো, তুই যদি আমার বোন হতি তাহলে কি আর তুই এরকম কালো থাকতি বল, তাহলে তো তুই ফর্সা হতি। তো দিদি এই মজাটা করতো প্রায় সময়। আর হচ্ছে যে গ্রামের দাদু ঠাকুরমা যারা আছে, কাকি, তারাও এরকম মাঝে মধ্যে বলতো, আরে তুই তো হচ্ছে, আমার মায়ের কথা বলতো যে তুই তো আসলে সবিতার মেয়ে না, তাহলে কি তুই ফর্সা হতি না বল, তোকে তো টোকায় আনছে। আমার একটা কাকা আছে, উনিও বলতো, আরে তোরে তো হচ্ছে আমাদের পাশে হচ্ছে খাল বলি আমরা, ছোট যে নদীগুলো ওগুলোকে খাল বলি, ওই খালের ওখানে কচুরিপানা ছিল, কচুরিপানা থেকে দেখতেছিস তুই কান্না করতেছিস, তখন তোকে টোকায় আনছে, তুই যদি আমাদের মেয়ে হতি তাহলে তো ফর্সা হতি। এটা হচ্ছে ছোটবেলার একটা মজার স্মৃতি। আর যদি তিক্ত স্মৃতি বলেন তাহলে হচ্ছে যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমার মাকে কেউ একজন বলেছিল, ওকে এত লেখাপড়া করিয়ে কি হবে, ও
ও তো কালো, বিয়ে দিতে পারবা না, এর চেয়ে হচ্ছে ছেলে টেলে দেখে বিয়ে দিয়ে দাও। বাট আমার মা নিয়ে অনেক ভাগ্য করলে এমন পরিবার পাওয়া যায়। আমার মা বাবা ভাই বোন অনেক ভাগ্য করে আমি হয়তো পেয়েছি। আমার মা কথাটা কিন্তু কানে নেয়নি। আমার মা সবসময় আমাকে একটা কথা বলতো, পাপড়ি তোমাকে লেখাপড়া করতে হবে, তোমাকে বড় হতে হবে। এবং তার পিছনে একটা রিজন ছিল। আমি আজকে বলেই যাচ্ছি, আমার বাবা মা কেউই উচ্চশিক্ষিত নন। গ্রামের মানুষ আপনারা বোঝেন। আর যেহেতু আমি এখন যথেষ্ট বড় হয়েছি, তো আমার মা বাবারও যথেষ্ট বয়স হয়েছে। ওই সময়টাই ঠিক মা বাবার সময় ঠিক কতটা লেখাপড়ার ব্যবস্থা ছিল, বা আসলে দেখা যায় খুব সাস্টিকেটেড ফ্যামিলি ছাড়া তো আসলে ওইভাবে লেখাপড়া করা যেত না। তো আমার মা একটা কথা বলতো যে দেখ, তোর বাবাও কিন্তু শিক্ষিত না, আমিও কিন্তু শিক্ষিত না। মানুষ যেন এটা বলতে না পারে যে ওর মা বাবা অশিক্ষিত, তার জন্য ছেলে মেয়েগুলো অশিক্ষিত হয়েছে, এইটা যেন না বলতে পারে মা। তো আমি আমার মায়ের ওই কথাটা এখন পর্যন্ত আমি মনে রাখি, যে আমি আসলে এই কথাটা আমি কোনোদিন কাউকে বলতে দিব না, ওই জায়গাটাই আমি রাখবো না। সেই জায়গা থেকে আমার মা কিন্তু ওই নেগেটিভ যে কথাটা যেটা বলেছিল যে মেয়ে তো দেখতে কালো, বিয়ে দিয়ে দাও, সেটার দিকে একদমই নজর দেয়নি। আমার মা বাড়ি ফিরে আমাকে একটা কথাই বলেছে, মা তোমাকে লেখাপড়া করতে হবে, প্রতিটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হবে তুমি পারো। তো ওই জায়গা থেকে আমি ছোটবেলা থেকে খুব চঞ্চল, খুব একটা ভালো, খুব একটা মেধাবী স্টুডেন্ট আমি বলবো না, মোটামুটি স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, সেই বিষয়গুলো আমরা আরো শুনবো। তবে এমন কি কখনো হয়েছে যে বড় হওয়ার পর জীবনে তো প্রেম ভালোবাসা চলেই আসে, তাই না? তো প্রেম যখন এসেছিল তখন কোনো তিক্ত অভিজ্ঞতা আছে? না। আচ্ছা, প্রেমে পড়া হয়েছে জীবনে? পড়া হয়েছে একবারই? আসলে আমার কোথাও যে মনে হয় প্রেম আর ভালোবাসার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এখনকার সময় আপনারা দেখবেন যে একটা ব্রেকআপ হলে অনেক নেগেটিভ কমেন্টস দুই পক্ষ থেকেই আসে। হ্যাঁ, ছেলে হয়তো বলে তুই আমাকে ডিজার্ভ করিস না, মেয়ে হয়তো বলে তুই আমাকে ডিজার্ভ করিস না, আমি কেন ওই আছি আমি তোর তো সাথে। দেখি যে ইউ ডিজার্ভ বেটার বলে চলে যায়। সেটা যাওয়ার সময় বলে, কিন্তু ঝগড়ার জায়গাটা কেন জানি আমি অনেক জায়গা দেখেছি যে এইটা দিয়ে মনে হয় যে আমি তোর সাথে ছিলাম, এটা তোর কপাল। হ্যাঁ, দোষ ধরা বেশি। আমার মতো মানুষ তোর সাথে ছিল, এটা তোর কপাল, তুই 7 জন্ম খুঁজো আমার মতো পাবি না, এটা বলে। আবার অনেকে বলবে ইউ ডিজার্ভ বেটার। বাট এইটা মনে হয় যে শুধুমাত্র প্রেম ছিল। আর কোনটা ভালোবাসা? আমার কাছে মনে হয় আপনি যদি একটা মানুষকে ভালোবাসেন, আপনি তাকে নিয়ে একটা খারাপ মন্তব্য করতে পারবেন না, একটা খারাপ চিন্তা করতে পারবেন না। এবং আমি মানে আজকে বলে যাচ্ছি, জানি না বাড়িতে দেখলে আমার রক্ষে থাকবে কিনা। থাকবে, আমার আন্টি মেয়ে বড় প্রাক্তনের সাথে হয়েছে না, মা এগুলো দেখে না, ভাই বোন অ্যাড আছে। আমার প্রাক্তনের সাথে আমার এখনো যোগাযোগ আছে। ফ্রেন্ডশিপ? আমার জীবনের প্রথম প্রেম। আসলে ওইটা ঠিক কি সম্পর্ক আমি বলতে পারবো না, না ফ্রেন্ডশিপ না রিলেশনশিপ। আমাদের 3 বছর প্লাস রিলেশন ছিল, এবং এখন 2026 চলে, 8 বছর হয়ে গেছে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। মা বাবা ভাই বোন কিছু বইলো না প্লিজ, এটা তোমরা জানতাই না যে আমি ওই সময় রিলেশনশিপে ছিলাম, মানে অনেক ছোটবেলায়। আচ্ছা, তো এরপর যখন আমাদের কোন ক্লাসে মানে দেখাটা কখন হলো? মা আপাতত কিছু বলবে না, মেয়ে বড় হয়ে গেছে এখন। এইদিকে চাইনি না, তুমি একদম রাখবে না আমাকে, রাখবে না, কিচ্ছু হবে না, আমরা বাঁচাবো আপনাকে। কোন ক্লাসে প্রথম? সেটাকে প্রেম বলবো নাকি ভালোবাসা, কোনটা বলে সংজ্ঞায়িত করব? প্রথম ঠিক কি থেকে স্টার্টিং হয়েছিল বুঝিনি, যেহেতু একদমই ছোট বয়সে ছিল। না না, আমি তো গার্লস স্কুলে ছিলাম, তো আমাদের আসলে ছেলে থাকার তো কোনো পসিবিলিটি নাই। তো একদমই হচ্ছে ছোট বয়স বলতে পারেন, জেএসসি পরীক্ষার পরপরই। তো তখন হচ্ছে একটা খুব ভালো ফ্রেন্ডশিপ, তখন হচ্ছে রিলেশনশিপ বা ভালোবাসা প্রেম সম্পর্কে কিছুই বুঝতাম না। ওই মায়ের ফোন থেকে মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে একটু একটু কথা বলতাম। আজকে মা বলবে যে আমি তো মাঝে মধ্যে ধরতাম ওকে, যে ও ফোনে কথা বলতেছে, রাতে টের পাইতাম কার সাথে কথা বলে। আজকে সব জারি জুড়ে। আপনি কি ওই জেনারেশনে যে মিস কল দেওয়ার পরে বলতে আম্মু চলে আসছে আর ফোন দিও না? ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। একদমই একদমই। তো ওই সময় জিনিসটা ঠিক কি হয় যে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখনও আমার ছেলে ফ্রেন্ড ছিল না, আমাদের পুরো ব্যাচে একটাই ছেলে ছিল।
তো ওইভাবে ওর সাথে খুব মারামারির সম্পর্ক ছিল Primary স্কুলে? প্রাইমারি ও, স্কুলে একটা classmate-ই তো। মাত্র ছেলে। তো বোঝেনি তো যেটা হয় ছোট বাচ্চা বয়সে মারামারি, এরকম একটা সম্পর্ক ছিল। আর যখন হাই স্কুলে, তো ওটা হচ্ছে গার্লস স্কুল, তো ছেলে থাকার তো কোনো, ছেলে বলতে জাস্ট আমরা ছেলে টিচারদের ছেলে চিনতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে তো ওই বয়সে একটা ছেলের সাথে পরিচয় হলো, তো তখন ওটা ঠিক আসলে রিলেশনশিপ না সে ভালোবাসা কি আপনার সাথে নাকি প্রাইমারি স্কুলে যে ছেলেটা পড়তো সেই ছেলেটা? না, না, ও আচ্ছা, অন্য। সে না, অন্য। অন্য জায়গা। তো সেই জায়গা থেকে আমি আসলে বুঝতেই পারিনি এটা আসলে কি ছিল। তো প্রথম দিকে আমি কথা বলতাম না, আসলে কি কথা বলবো এটাই বুঝে পারতাম না। এরপর যখন কথা বললাম আস্তে আস্তে বললাম, কিন্তু এটা আসলে কি ছিল বুঝতে পারিনি। তো এরপরে যখন আরেকটু বড় হলাম, 1 বছর প্লাস গেল, তো তখন থেকে একটু একটু বুঝতে শুরু করলাম যে না, আমরা হয়তো দুজন দুজনকে পছন্দ করি বা কিছু একটা আছে। এরপর যে কোনো একটা কারণে আমাদের আসলে আমরা দুজন দুই দিকে চলে যাই। তো কারণটা কি আমরা জানতে পারি? কারণটা সেরকম মানে কোনো কিছু বিস্তারিত না। না, মানে কি? না, যে কোনো একটা দিক নিয়ে আমরা মানে দুজনেই সমাধান চাচ্ছিলাম। কি ব্যাপারে, মানে প্রফেশন বা এরকম না, না, কিছু? না, এটা হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে আমরা সমাধান চাচ্ছিলাম। এটা আসলে বলতে গেলে ফ্যামিলিগত ইস্যু চলে আসবে, ওর ফ্যামিলিগত ইস্যু চলে আসবে, আমি আসলে এটা চাচ্ছি না। তবে এটা মনে হচ্ছিল যে এক ধরনের স্যাক্রিফাইস করতে গিয়েছিলাম আমরা, মানে আমরা দুইটা মানুষই অন্য দুইটা মানুষের জন্য বা অন্য 2-4-5 জন মানুষের জন্য স্যাক্রিফাইস করতে যেয়ে আমাদের আলাদা হতে হয়েছে। মানে পরিবার মেনে নিচ্ছিল না? না, না, পরিবার, আমার ফ্যামিলি তো জানেই না, যে বললাম যে আজকে মা আচ্ছা। দেখলে হচ্ছে বলবে যে আমি তোকে ধরতাম, কথা বলতো, আমি শুনতাম তো। তো, অন্য একটা বিষয় নিয়ে আসলে স্যাক্রিফাইস করতে যেয়ে আমরা দুজন আলাদা হয়ে যাই। তো ওই যে যাওয়া হয়েছে, আর ফেরা হয়নি। প্রাক্তনের সাথে এখনো ফ্রেন্ডশিপটা কিভাবে মেনটেন হয়? মানে আমার পক্ষে তো এগুলো সম্ভবই না, আপনার কিভাবে হচ্ছে? আহ, আসলে ফ্রেন্ডশিপ বলবো নাকি ওর সাথে যে আমার সম্পর্কটা, এটা আসলে আমি কি ডেফিনেশন দিব আমি জানি না, মানে কোন নাম দিলে সেটা আসলে বিস্তারিত রূপ পাবে এটা আমি জানি না। আমার খুব মন খারাপ হলে আমি হয়তো ফোন দিই, এই আমার না ভালো লাগতেছে না, আমার সাথে একটু কথা বলো তো। বল কি হয়েছে, এই বললাম। আবার দেখা যায় ওর মধ্যে ঝগড়া লেগে গেছে, কিন্তু আসলে কোন রিলেশনশিপে যে আমরা কথা বলতেছি, কোন রিলেশনশিপে আমরা ঝগড়া করতেছি আমরা জানি না। আমাদের এমন দেখা যায় যে সপ্তাহে 3 দিন 4 দিনও কথা হয়, আবার দেখা যায় মাসের মধ্যেও কথা হচ্ছে না। তার কি বিয়ে হয়ে গেছে? না, না, তার বিয়ে হয়নি। তবে তাহলে কি অনেকেই এখনো মনের ভেতরে তার জন্য ভালোবাসা আছে আপনার? ওই যে বললাম যে ভালোবাসার প্রেমটা একটু আলাদা জিনিস। আমার যদি তার প্রতি এতটুকু ভালোবাসা না থাকতো, আজকে মনে হয় আপনার সাথে এরকম একটা ভরা সেটে বসে আমি তাকে নিয়ে পজিটিভ কথা বলতে পারতাম না। অ্যান্ড আমার লাইফে যেটা মনে হয় যে বলে না যে রিলেশনশিপ ব্রেকডাউন হওয়ার পরে সবাই বলে আরে ও তো ভুল মানুষ ছিল, আমি একটা ভুল মানুষের খপ্পরে পড়েছিলাম। আমার ক্ষেত্রে আমার মনে হয় আমি ভুল মানুষ না, আমাদের সময়টা ভুল ছিল। আমি কোনো ভুল মানুষের সাথে জড়াইনি, আমাদের সময়টা ভুল ছিল, যার কারণে হয়তো আমরা আলাদা হয়ে গেছি। তা এখন প্যাচ আপ করতেছেন না কেন? পরিস্থিতিটা হয়তো সেভাবে নেই। আসলে কি হয় যে যোগাযোগ না থাকলে অনেক বহুল পরিচিত রাস্তায়ও কিন্তু আগাছা জমে যাতায়াতের পথটা বন্ধ হয়ে যায়। আপনি এই বিল্ডিং এর সামনে যে রাস্তাটা আছে, একটা বড় রাস্তা, এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। আপনি 6 মাসের জন্য এই রাস্তায় চলাচল বন্ধ করে দেন, দেখবেন আগাছা জমে গেছে, ধুলো পড়ে গেছে, মানুষ আর চলাচল করছে না, অল্টারনেটিভ একটা পথ খুঁজে নিচ্ছে না। তবে আমি অল্টারনেটিভ পথ খুঁজে নেইনি, আমি এখন পর্যন্ত সিঙ্গেল, কেউ নেই। তার পক্ষে কি অল্টারনেটিভ পথ চলে আসছে? না, না, তার পক্ষেও নেই। কিন্তু এখন মানে দুজনেই হচ্ছে দুজনের জীবন নিয়ে খুব ব্যস্ত। সে পরিবারের ছোট ছেলে, সে জায়গা থেকে তার মা বাবার দায়িত্ব তার কাঁধে। আমি পরিবারের মেজো মেয়ে, যেহেতু আমার কোনো বড় ভাই নেই। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মা বাবার পাশে দাঁড়াবো, বিশেষ করে বাবা, কারণ আমি ছোটবেলা থেকে বাবাকে খুব স্ট্রাগল করতে দেখেছি। আচ্ছা, আপনার পরিবারের বিষয়টা আসবো, আরেকটা বিষয়ে চলে আসি। স্নিগ্ধা চৌধুরী, আপনার যখন মানে এই ধরনের প্যাকেজটা নিয়ে কথা হচ্ছিল সেই সময়টা আরেকজন কিন্তু এরকম আলোচিত সমালোচিত হয়েছেন, যিনি স্নিগ্ধা চৌধুরী, একজন মডেল। তার বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছিল, এই ব্যাপারে কিছু বলতে চান আপনি? আসলে আপু, এটা হয়তো মানে আমার নিউজ ফিডটা 3 দিন ধরে শুধু মানে আমি আমাকেই দেখেছি। আমার ফোন কল করলে, সরি, আমার বোন আমাকে কল দিয়ে বলতেছে আচ্ছা তুই কি নিউজ ফিড থেকে সরবি না। আমার ছেলে মেয়ে তোকে দেখতে দেখতে আর দেখতে পারতেছে না, মানে ওরা কিছু দেখতে পাচ্ছে না, যার কারণে হয়তো আমার স্কিপ করে গিয়েছে, আমি হয়তো সেটা দেখিনি। আচ্ছা, এবার একটু আপনার পরিবার সম্পর্কে হ্যাঁ, জানতে sure. চাই। আপনি ছোটবেলায় বেড়ে ওঠাটা কোথায় ছিল, আপনার পরিবার কি করেন, একটু এই ব্যাপারটা জানতে চাই। ছোটবেলায় বেড়ে হয়ে ওঠা আমার গ্রামেই। আমার জেলা শহর পিরোজপুর, কাউখালী উপজেলা, এবং কাউখালী উপজেলার ছোট্ট একটা গ্রাম আশপদ্দি, খুবই ছোট্ট একটা গ্রাম। সেখানে আসলে আমার বেড়ে হয়ে ওঠা। এবং
সেখানেই বড় হওয়া, পথ চলা। এবং যদি ফ্যামিলির কথা বলেন, আমার বাবা দিনমজুর, মা হচ্ছে গৃহকর্মী। সো আমি যখন ছোট তখন দেখেছি বাবা টেইলারিং এর কাজ করতো। তো এরপরে হ্যাঁ দর্জির কাজ করতো। এরপর হচ্ছে একটা সময় পর আসলে 3টা সন্তান নিয়ে আসলে ওই দর্জির কাজে যে কয় টাকা পারিশ্রমিক পেতো সেটা নিয়ে আসলে সংসার চালানো হিমশিম খেয়ে যাচ্ছিল। কিছু না মনে করলে দিনমজুর মানে কি ধরনের কাজ? দিনমজুর বলতে আসলে আপনারা দেখবেন যে গ্রামের ওই সাইডে যে যখন যেই কাজটা পাওয়া যায় তখন আসলে সেইটাই তিনি করেন। সেটা হতে পারে মাটি কাটা, গাছ লাগানো, গাছ কাটা, ইট ভাঙা, এনি কাইন্ডস অফ যে কোনো কিছু। দিন প্রতি পারিশ্রমিক। হ্যাঁ দিন প্রতি, এক্স্যাক্টলি। তো বাবা এখন সেই কাজটাই করেন। তো আমি ছোটবেলায় দেখেছি উনি আসলে দর্জির কাজ করেন। তো একটা সময় পর আসলে দর্জির কাজ করে সংসার চলছিল না, তখন উনি কৃষি কাজ করা শুরু করেন, চাষাবাদ শুরু করেন। তো ওই সময় আমি বাবার সাথে প্রচুর কাজ করেছি। আমি যদি আপনাকে একটু বলি যে আপনারা হচ্ছে ধান তো অবশ্যই চিনেন, যে ধান গাছ যে হয়, ওই পুরো হচ্ছে ধান লাগানো থেকে শুরু করে চাল মাড়াই করে ঘরে আনা পর্যন্ত সমস্ত কাজ আমি বাবার সাথে করেছি। যেমন ধরেন কয় ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। আপনি? আমি মেজো। আচ্ছা, বড় বোনের বিয়ে হয়ে গেছিল খুব ছোটবেলায়? না, দিদি হচ্ছে ইন্টারমিডিয়েট 2nd ইয়ার পরে তখন বিয়ে হয়েছে ওর। আচ্ছা আচ্ছা, তা আপনি বাবার সাথে ধান মাড়াই থেকে শুরু করে সবকিছু করতেন? হ্যাঁ, আমি আসলে বিষয়টা এমন হতো যে আমাদের যেহেতু নিজেদের জমি নেই, একটা আপনারা জানেন যে গ্রামে এটা হয় যে বছর চুক্তিতে কিছু টাকা দিয়ে বর্গা নেওয়া হয়। হ্যাঁ, বর্গা চাষি নেওয়া হয়। তো এক্স্যাক্টলি ওইভাবে যে বীজের জন্য আলাদা জমি রেডি করতে হয়, বাবা মাকে দেখতাম যে একত্রে ধান ভিজাচ্ছে, বস্তা ভরে রাখতেছে বা সাজিতে ভরে কলাপাতা দিয়ে মুড়িয়ে রাখতেছে। মাও কাজ করতেন? হ্যাঁ, প্রচুর। তো মা তো এখনো হচ্ছে, মায়েরাই তো ফ্যামিলিটাকে আগলে রাখে, বাবারা তো বাহিরে কাজ করে, মায়েরা তো পুরো বাড়ির কাজটা, সংসারের কাজটা কিন্তু মায়েদের ঘাড়ে থাকে। তো ওই জায়গা থেকে মাকে বাবাকে দেখতাম যে বীজ তৈরি করছে, ধানের বীজ। তারপর বাবার সাথে যেতাম আমি, বাবা বড় সাজিতে করে ধানের গাছ নিয়ে যেত, মাও নিয়ে যেত। আমার মাও হচ্ছে বস্তা ভরে বা হচ্ছে সাজিতে করে মাথায় করে নিয়ে যেতে আমি আমার মাকে দেখেছি। তো আমি তো আর অত বড় পারতাম না, মায়ের সাথে ছোট সাজিতে করে নিয়ে যেতাম। এরপর হচ্ছে গ্রামে একটা জিনিস বলে যে ধানের যে বীজ করার আগে, মানে ধানটা ছিটিয়ে দেওয়ার আগে জমিটা রেডি করতে হয়। তো বাবা কি করতো, ওইখানে কলা গাছ দিয়ে বা হচ্ছে মই বলে, ওইটা দিয়ে হচ্ছে অনেক ভারী কিছু ওইটার উপর রেখে তারপর হচ্ছে জমিটা রেডি করতে হয় যাতে সমান থাকে, বীজগুলো ফেলালে যাতে ওটা তো এখন মনে হয় ট্রাক্টর দিয়ে করে। সেটা তো এখন হচ্ছে ট্রাক্টর দিয়ে, তো আগে জমিটা চাষ করে নিতে হয়, তারপর প্রিপেয়ারিং একটা ব্যবস্থা থাকে। তো আমি কি করতাম, ওই মইয়ের উপর উঠে বসে থাকতাম, তো বাবা টেনে নিয়ে যেত। তো এরপরে ওই বাবার সাথে ধান বিছিয়ে বিছিয়ে দিতাম, মা থাকতো, মা বাবা আমি 3 জনেই ধান বিছিয়ে বিছিয়ে দিতাম। এরপর ওই ধান গাছগুলো আবার যাতে পাখিতে, দেখবেন যে ধান ফেলালে কিন্তু পাখিতে খেয়ে যায়, তো কি করতাম যে আমি দুপুরবেলা, মানে আমি খুবই চঞ্চল একটা মেয়ে, শুধু টই টই করে ঘুরে বেড়ানো যেটা বলে, আমি ওইটা করতাম। তো স্কুল থেকে এসে দৌড় দিয়ে হচ্ছে আমাদের জমি দেখতে যেতাম, পাখিতে ধান খেয়ে ফেললো নাকি। দুপুরে যখন মা ঘুমানোর জন্য ডাকতো, পাপড়ি ঘুমাতে আয়, আমি না ঘুমিয়ে আমি বাগানে বাগানে ঘুরতাম, এরকম ছিলাম। তো ওই জায়গা থেকে ধান গাছগুলো যখন বড় হতো, বাবার সাথে আবার ওই জমিতে যে ধান গাছ তুলে আনতাম, তুলে ওইটা আবার হচ্ছে মাটি আলাদা করতে হয়, ওটা হচ্ছে ছোট যে খাল থাকে ওই খালে ফেলে বাবার সাথে ওই ধান গাছের চারা থেকে মাটি আলাদা করে আবার অন্য জায়গা রেডি করতাম ধান গাছগুলো লাগানোর জন্য। সেই ধান গাছের জমিটা রেডি করে বাবার সাথে করে আবার হচ্ছে সেই বীজগুলো নিয়ে অন্য জায়গা যেতাম, সেখানে যে বাবার সাথে ধান গাছ লাগাতাম। একটা টাইমের পরে ধান গাছগুলো বড় হলে ওর ভিতরে আবার সার দিতে হতো, বিশেষ করে ধান গাছের গোড়ায় গুটি ইউরিয়াটা দিতে হতো। তো আমি তো প্রথম দিকে বুঝতাম না, বাবা দেখিয়ে দেওয়ার পর আমি হচ্ছে প্রত্যেকটা ধান গাছ এরকম এরকম আঙুল দিয়ে দিয়ে গুনতাম, যাচ্ছে এই লাইনে 5টা দিচ্ছি, তাহলে আমি হচ্ছে এই দিকে আর 5টার এই দিকে যাবো, তারপর বাবাকে বলবো বাবা আমি এই লাইনের 5টা থেকে শুরু করে পিছন দিকে গেছি, তুমি এই দিকগুলো সব দিয়ে যেও। এইভাবে করে লাগাতাম। তখন মানে কত বয়স ছিল? আমি হয়তো ক্লাস 2-3-তে পড়ি, তখন থেকে বাবার সাথে কাজ করেছি। তো এরপর দেখা যায় যে আপনার ওই সারগুলো দেওয়ার পরে কিছুদিন পর আবার দেখা যেত যে আমাদের যেহেতু দক্ষিণাঞ্চল প্রচুর পানি হয়, ওইদিকে জল উঠে, তো একদম দেখা যায় যে ধান গাছের গলা সমান বা অনেক সময় একদম ডুবে যাওয়ার অবস্থা, তখন আগাছা জমতো প্রচুর। ওই আগাছাগুলোকে তুলে নিতে আবার বাবার সাথে যেতাম, সেই আগাছা তুলতাম। এরপর যখন ধান গাছগুলো বড় হতো, কাটার উপযুক্ত হতো, বাবার সাথে কাস্তে নিয়েই হচ্ছে বাবা মা আমি 3 জন মিলে হচ্ছে জমিতে চলে যেতাম, ধান গাছ কাটতাম। এরপর ধান কাটা হলে সেই ধান বেঁধে আবার বাড়িতে নিয়ে আসতাম। এরপর মাড়াই করার জন্য আলাদা মেশিন থাকতো, সেই ধানের মাড়াই করতো, সেই মাড়াই করার সময় বাবাকে আবার তুলে দিতাম ছোট ছোট যেগুলো আমি নিয়ে আসতাম, ছোট ছোট আটি বেঁধে ওইগুলো তুলে বাবাকে দিতাম যে এটা মাড়াই করো, এটা মাড়াই করো। মানে আমি একটা গ্রামের মেয়ের
চিত্র দেখতে পাচ্ছি একদম, একদম একদম। চোখে, তো, দারুণ তো। এরপর দেখা মাড়াইয়ের যেত- কি কি কাজ করতে এই পারতেন আপনি? মাড়াইয়ের ওই যে বাবাকে হচ্ছে ধানের আটাগুলো তুলে দিতাম, আটিগুলো তুলে দেওয়ার পরে নিচে তো মেশিন থেকে ধানগুলো পড়তো, ওগুলো আবার সরিয়ে সরিয়ে নিতাম, বস্তা ভরে রাখতাম, সাজিতে ভরে রাখতাম। এছাড়া মাড়াই করার পরে যে একটা অংশ থাকতো যেটাকে কুটা বলে গ্রামের ভাষায়, হ্যাঁ। ওটা একটা স্তূপ হয়ে যেত, ওইটা আবার মায়ের সাথে মিলে আমরা হচ্ছে রাস্তায় ছড়িয়ে দিয়ে শুকিয়ে বাড়িতে নিতাম। আবার ওই ধান যারা হচ্ছে মাড়াই করে, ওই মেশিনের যারা লোকজন থাকে তাদের থেকে তো একটা অংশ দিয়ে দিতে হয়, একটা অংশ দিয়ে দেওয়ার পরে ওইগুলো বাড়িতে নিয়ে যেতাম। খুব ভোরে উঠে তারপরে মায়ের সাথে ওই ধানগুলো সিদ্ধ করতাম। মানে শীতের সকালে বেশি ইয়া হতো যে মা ডাকতো, পাপড়ি ওঠ, জল আনতে হবে, ধানগুলো দিতে হবে। তো ওই শীতের সকালে যেটা হয় ছোট বাচ্চা বয়সে আসলে উঠতে তো ইচ্ছা করে না, তা উঠতাম। তারপর মায়ের সাথে বসে বসে ওই ধান সিদ্ধ করতাম। ধান সিদ্ধর মধ্যে কি করতাম, আমরা হাঁস মুরগি পালতাম, তো ওই ডিম এনেই ধানের মধ্যে লুকাই দিয়ে দিতাম যে সিদ্ধ হবে তারপরে খাবো, এরকম। বা কখনো আলু দিয়ে দিয়েছি। আবার দিদি কখনো দেখা যায় তো যে আমি ডিম দিয়েছি, ও ঘর থেকে দুটো আলু এনে দিয়ে দিছে যে মাকে বলিস না, সাইডে থাকুক, আমরা হচ্ছে পরে নিব। কেন ডিম খাওয়াকে এসেছিল? না না না, এমনটা না, মানে ঘরে আলু আছে, ধানের মধ্যে হচ্ছে কখন না কখন এটা তো হারাইয়া যাবে, এতগুলা ধানের পাহাড়, তার মধ্যে আমি ডিম বা আলু দিয়ে দিছি। তো এখন হবে কি যে এতগুলো ধান যখন নাড়াচাড়া করবো ওটা তো হারিয়ে যাবে ধানের মধ্যে, আর আমরা যেহেতু ছোট বাচ্চা বয়স, আমরা তো হচ্ছে কান্নাকাটি শুরু করবো, আমি ডিম পাচ্ছি না, দিদি বলবে আলু পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো কাজের মধ্যে তো একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে যে মা যদি বকা দেয়, সেই ভয়টা থেকে আসলে এইভাবে দিদি বলতো যে বলিস না। তো এরপর দেখা যেত ওই ধান সিদ্ধ করে আবার আপনারা জানেন যে ধান শুকানোর জন্য আলাদা একটা জায়গা তৈরি করতে হয়, ধানের উঠোন বলি আমরা, যে উঠোন রেডি করতে হয়, ওইটা মা রেডি করে আসতো। আমরা হচ্ছে ধান সিদ্ধ হওয়ার পরপরই রোদ ওঠার সাথে সাথে ওখানে নিয়ে যেতাম। তারপর সারাদিন বসে বসে ওখানে ধান নাড়তাম চাড়তাম, পাখিতে খেয়ে না যায়, বা ধানের এক পাশে বেশি রোদ লাগছে অন্য পাশে যাতে না হয় সেজন্য পা থেকে নেড়ে দিতাম। বা এই সময় অনেক সময় দেখা যায় যে সিজন অনুযায়ী যেসব ফল থাকতো, অনেক সময় চালতা, আমরা, পেয়ারা, ওইসব নিয়ে আমরা রাস্তায় চলে যেতাম। মানে বলা যায় যে রাস্তায় ধান শুকালে রাস্তায় একটা ছোটোখাটো আমাদের ফ্যামিলি হয়ে যেত, যে ওখানে বসে আরও অনেকে থাকতো, সবাই করতাম, মায়ের সাথে করতো। বা মা যেহেতু হচ্ছে ঘরে রান্নাবান্নাও করতে হবে, মা চলে আসতো ঘরে রান্নাবান্না করতে, আমি বলতাম মা তুমি যাও আমি দেখছি। এরকম করে 3 দিন 4 দিন রোদে শুকালে তো ধান হচ্ছে চাল করার জন্য উপযুক্ত হয়ে যেত। আবার হচ্ছে বস্তা ভরে নিয়ে আসতাম। আবার অনেক সময় দেখা যেত কি যে ধান শুকানোর মধ্যে বৃষ্টি নেমে গেছে, তো ওই মুহূর্তে তড়ি ঘড়ি, মানে ওইটা হচ্ছে কি বলে যে ট্রাজেডি মোমেন্ট থাকে না, ওইরকম একটা বিষয় যে ওইদিকে বৃষ্টি নামছে কিন্তু আমার ধান তো শুকাচ্ছে, ধান তো ভিজানো যাবে না। তখন কি করতেন? তখন তড়ি ঘড়ি হচ্ছে ধানগুলো জাস্ট এক জায়গায় স্তূপ করতাম, বা মাকে ডাক দিতাম যে মা বৃষ্টি নামছে, বা মাও তো দেখতো, আমি তড়িঘড়ি ঘোচানো শুরু করতাম, মাও দৌড়ে চলে আসতো, তারপর হচ্ছে ঘুচিয়ে বড় পলি দিয়ে ঢেকে দিতাম যাতে করে হচ্ছে বৃষ্টি জলটা আসলে ধানের মধ্যে চলে যেতে না পারে। তো শুকানো হলে বস্তা ভরে নিয়ে আসতাম। এরপর যেহেতু আমাদের নদী অঞ্চল দেশ, আমাদের ওই সাইডটা বেশি নদী, ছোট ছোট ওখানে তো খালি, ধান ছাড়া আর কোনো ফসল হয় না না মনে হয় না? সেভাবে তেমন কিছু হয় না। তা ধান যে করতে, ধানটা আসলে এত কষ্ট করে প্রসেস করে তারপরে আমাদের কাছে আসে, সেটা আমরা বুঝতেই পারলাম আপনার কথার মাধ্যমে, কিন্তু সেখানে তো খুব বেশি টাকা পাওয়া যেত না ধান করে, তাই না না? না, একদমই তো না। ওই দিয়ে কি সংসার চলতো? এখন কিছু করার ছিল না, চালাতে হতো, যেহেতু আমরা আসলে খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বড় হয়েছি। আমাদের আসলে চাহিদার জায়গাটা কখনোই ওটা ছিল না, আমাদের 3 ভাই বোনের মধ্যে কখনোই চাহিদার ওই জায়গাটা ছিল না। বা আমার সেই জায়গা থেকে মনে হতো যে না, আসলে বাবা এত কষ্ট করে কাজ করতেছে, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে আমার ফ্যামিলির কি আছে কি নেই, আমার বাবা কি করছে কি না করছে, তারপর আমি আসলে কি করে একটা অযথা জিনিসের বড়সড় আবদার আমি কি করে করতে পারি, এটা আমাকে খুব তাহলে তো নাড়া এরকম দিত। হয়তো বা ছোটবেলায় কেটেছে যে স্কুলে বান্ধবীরা হয়তো কিছু জিনিস কিনতে পারছে যেটা আপনি কিনতে পারছেন না, সেই অভাবটা কি দেখা হয়েছে ছোটবেলায়? আসলে আমি ছোটবেলা থেকে এই জিনিসগুলো থেকে নিজেকে একটু খুব দূরে রেখেছি, যে কেউ একটা জিনিস কিনছে সেটা দেখে আমার মনক্ষুণ্ণ হবে, এই জিনিসটা থেকে আমি নিজেকে খুব দূরে রেখেছি। কারণ অনেকে বলে যে ছোটবেলা থেকে আমি নাকি অনেক বেশি বুঝতে চেষ্টা করেছি, ফ্যামিলিকে অনেক বেশি বোঝার ট্রাই করেছি, বুঝেছি। আমার কাছে সবসময় আমার বাবার কষ্টটা আমার সবসময় চোখের সামনে ভাসে। মানে আপনাকে যদি আমি বলি, এখনও আমি যদি রাস্তায় আমার বাবার বয়সী কোনো মানুষকে কাজ করতে দেখি, অনেক সময় আমরা রিক্সা করে যাতায়াত করে এখানে সেখানে যাই, আমার বাবার বয়সী মানুষ দেখলে আমার না কোথাও বুকের ভিতরটা ভেঙে চুরে যায়। বাবা এখনো কাজ করতেছে? বাবা এখনো কাজ করছেন। আমি আসলে কিছু করতে পারিনি এখনো বাবার জন্য, জানি না আসলে কিছু করতে পারবো কিনা। আমি আমার জন্মের পর থেকে বাবাকে কাজ ছাড়া খুব কম দেখেছি। আসলে রোদ বলেন, বৃষ্টি বলেন, ওই একটা মানুষ
যাকে কখনো আমি বাসায় বসে থাকতে দেখিনি, যে আসলে কাজ আছে আর আমার বাবা বসে আছে। বাবারা কখনো অসুস্থ হয় না? বাবারা অসুস্থ হয় কিন্তু বাবারা বলে না। বাবারা বলে আমাদের কিছু হয়নি, আমরা সব করতে পারি, আরে একটু মাথা ব্যথা করতেছে ঠিক হয়ে যাবে, একটু জ্বর, আরে তেমন কোনো কিছু হয় নাই তো। 102-3 জ্বর হলেও বাবারা বলে আরে তেমন কিছু হয় না, শুধু একটু গা গরম হয়েছে, ও ঠিক হয়ে যাবে। নিজের চোখে বাবাকে কি ধরনের স্ট্রাগল করতে দেখেছেন অসুস্থ থাকা অবস্থায়? এমন দিনও গেছে আমার বাবা জ্বর, খেতেও পারছে না, কিন্তু উনি কাজটা বন্ধ দেয়নি। মাটি কাটা থেকে শুরু করে ওই জ্বর নিয়েও ঠান্ডার মধ্যে নেমে বাবা মাটি কেটেছে। একবার কাজ করতে যেয়ে বাবার মানে হাতটা কেটে যায়, মানে গ্রামে বলে না যে দা, ছোট দা, ওইটা মানে গাছ কেটতে যেয়ে ঘুরে এসে বাবার হাতে পড়ে গেছে। আমি সেদিনও বাবাকে থেমে থাকতে দেখি নাই। ওই জেদটাই মনে হয় আপনার কাছে কাজ করছে এখন, যে বাবা মার জন্য কিছু করতে পারি যেন। আসলে আমি ছোটবেলা থেকে আমার বাবা বলেন মা বলেন আমি কাউকেই আসলে দেখি নাই যে একদিন বসেছিল কাজ করেনি। আমার মাকেও আমি দেখেছি সারা শরীরে ব্যথা নিয়ে, গায়ে 102-3 জ্বর নিয়ে উঠে পরিবারের জন্য রান্না করতে, পরিবারের সমস্ত কাজগুলো করতে আমি দেখেছি। আমার মাকে আমি কখনো শুনি না যে আজকে শরীর খারাপ, আমি রান্না করতে পারছি না, আমরা রান্না করছি না। আমি দেখি নাই কোনোদিন যে মায়ের শরীর খারাপ বলে সংসারের একটা কাজ বেজে আছে। আমি আমার বাবাকেও দেখি নাই যে বাবার শরীর খারাপ বলে সে কাজে যায়নি, দেখি নাই। আমরা এত বলেছি বাবা আজকে যেও না, আজকে যেতে হবে না, আমি থামাতে পারিনি বাবাকে। আমি যতটুকু জানি আপনি নিজেও একটা সময় ইট ভাটায়ও কাজ করেছেন, এবং আপনার বাবাও ইট ভাটায় কাজ করেছেন, এবং ইট ভাটায় কাজ করাটা আসলে অনেক কঠিন আমি যতটুকু জানি। আসলে আমি কাজ করেছি বলতে আমি আসলে ওইভাবে কাজ করিনি। বাবা যেহেতু ইটের ভাটায় কাজ করতেন একটা টাইমে, তো বাবার সাথে খাবার নিয়ে যেতাম বাবার কাছে, দুপুরবেলা খাবার নিয়ে যেতাম। বাবা দুপুরে বাসায় আসতে পারতো না, খাবার নিয়ে যেতাম। তো তখন হচ্ছে ওই বাবা খাবার খেত, বাবার সাথে বসে বসে বাবার ইট বানানো দেখতে দেখতে শিখে গিয়েছিলাম। তো কীভাবে বানায়, বাবা 5টা বানালে আমি বসে একটা বানাতাম। তো তখন আমার মাথায় এটা কাজ করতো কি, আমি চাইলে এখন বাসায় চলে যেতে পারি, বাবার খাবার শেষ হয়েছে, বাসায় চলে যেয়ে আমি হয়তো ঘুমাতে পারি বা হচ্ছে রাস্তায় ঘুরে বেড়াতে পারি, খেলাধুলা করতে পারি। একটা টার্গেট দেওয়া থাকে ইটের ভাটায় যে আজকে আপনার হচ্ছে সারাদিনে 3000 বা 1200 বা 2000 ইট কমপ্লিট করতে হবে। ওই জায়গা থেকে আমার মনে হতো কি, বাবার 5টা ইট বানানোর এগেনস্টে আমি যদি একটা ইট বানাই তাহলে বাবার ওই একটা ইট কম বানাতে হবে। তো আসলে সেই জায়গা থেকে আমি মাঝে মধ্যে বসে বাবার পাশে বসে ইট বানাতাম, এটা করেছি। হ্যাঁ, ইটের ভাটায় প্রচণ্ড কাজ। আপনারা দেখবেন যে একটু রোদ পড়লে আমরা আসলে রোদ থেকে সরে যাই, আমাদের রোদটা ভালো লাগে না, তাপটা আমরা নিতে পারি না। কিন্তু ইটের ভাটায় সামনে নাকি অনেক মানে গরম, হ্যাঁ ওখানে কাজ করাটাও তো অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, অনেক ইটের ভাটায় দেখা যায় যে চুল্লিটা একটু দূরে থাকে, যেই হচ্ছে মাঠের মধ্যে বসে আপনি কাজ করছেন, অর্থাৎ যে মাঠের মধ্যে ইটগুলো বানিয়ে রাখতেছে সেই জায়গা থেকে দেখা যায় অনেক সময় চুল্লির দূরত্বটা অনেক বেশি থাকে, আবার অনেক সময় দেখা যায় যে না কাছাকাছি থাকে। তো কাছাকাছি থাকলে তো আসলে তাপটা অনেক সময় থাকে। আবার দেখা যায় যে অনেক ইটের ভাটায় যখন আপনার ইট বানানো চলে তখন হচ্ছে ইট পড়ে না, ইটটা পরবর্তীতে পড়ে। ইট কারণ ইট বানালেই তো হয় না, ইটটা বানিয়ে তারপর রোদে শুকাতে হয়, ঠিকঠাক মতো শুকালে তারপরে সাজিয়ে তারপর হচ্ছে ইটের ভাটায় আগুন ধরাতে হয়। এটা একটা লেন্থি প্রসেস। তবে এই যে রোদের মধ্যে যে কাজ করার বিষয়টা আপনাকে আমি বললাম, যে এতটা একটু রোদ পড়লে আমরা সরে যাই, কিন্তু ইটের ভাটায় যারা কাজ করে তাদের কিন্তু সরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ ইটের ভাটায় যারা কাজ করে তাদের জন্য রোদটাই মেন। ওই ইটের রোদ লাগবে, তারপর রোদটা শুকাবে। তো আপনি চাইলেও ছায়ায় যে কাজ করতে পারবেন না। আর এমনও অবস্থা নেই যে আপনি একটা ইট ছায়ায় বসে বানিয়ে ওইটা এনে রোদের মধ্যে রাখতেছেন, এর কোনো উপায় কিন্তু নেই, কারণ যেহেতু নরম মাটি থেকে ইট বানানো হয় শেপটা নষ্ট হয়ে যাবে। ওই রোদের মধ্যেই যেখানে ইট বানাচ্ছেন ওখানেই রাখতে হবে, ওখানেই শুকাতে হবে। তার মানে আপনি সবসময় চেয়েছেন আপনার পরিবারের সাথে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য, তারপরে আসলে বোনের বিয়ে হয়ে গেল,
একমাত্র ইনকাম সোর্স আপনার বাবা, টানাপোড়েন তো ছিল। আপনাদের গ্রামে এখনো কি বাবা মা গ্রামে থাকছেন? হ্যাঁ, বাবা মা ভাই সবাই গ্রামে আছেন। ভাই কত বড়? ভাই ইন্টারমিডিয়েট দিল। আচ্ছা, মানে ছোট থেকে বড় হচ্ছে মাত্র। হ্যাঁ। এখন মূল ইনকাম সোর্স কে পরিবারে? বাবা। এখনো বাবা। বাবা এখন কি করছেন? আগে যে বললাম যে দিনমজুর, উনি এখনো দিনমজুরি করছেন। করছেন। সাথে তো আপনিও কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য হ্যাঁ, হয়তো বা আমি স্ট্রাগল করছেন। স্ট্রাগল করছি, সেই চেষ্টা স্ট্রাগলের করছি। যাত্রাটা কবে শুরু হলো? আপনার কোন বয়সে শুরু হলো? ক্লাস 8-এ জেএসসি পরীক্ষার পর Class পরে 8-এ? 2015। আচ্ছা, কিভাবে? আমি প্রথমে বলেছিলাম আপনাকে যে আমি খুব মেধাবী না, কিন্তু মোটামুটি কাতারের স্টুডেন্ট ছিলাম। সেই সুবাদে আমি ক্লাস 8-এর জেএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে আমি টিউশনি করানো শুরু করি গ্রামে। তো সেই টিউশনি থেকেই আমি আসলে চাইতাম যে আচ্ছা, নিজের লেখাপড়ার খরচটা যদি আমি মানে সম্পূর্ণটা না পারা যায়, যদি 1/3 যদি নেওয়া যায়, তাহলে হয়তো বাবার উপর একটু চাপটা কম আসবে। কারণ যেই কলমটা আমি কিনে নিতে পারছি সেটার জন্য বাবাকে বলতে হচ্ছে না যে বাবা তুমি কলমটা এনে দিও, বা যেই বইটা আমি কিনে নিতে পারছি সেটার জন্য বাবার কাছে টাকা চাইতে হচ্ছে না। বা দেখা যায় যে কখনো যে আমি যেহেতু আমিও স্টুডেন্ট ছিলাম, আমিও তো টিউশন পড়তাম, তো সেই ক্ষেত্রে দেখা যেত যে আচ্ছা, আমি হয়তো যদি 2টা টিচারের কাছে পড়ি, একটা টিচারের টিউশন ফিসটা আমি দিয়ে দিতে পারবো যদি আমি 2টা এক্সট্রা টাইম টিউশনই সেই করাই। ক্লাস 8-এ এটা আপনার মাথায় উঠলো? আচ্ছা, তারপর কি করলেন হ্যাঁ, আপনি আমি এতে? তখন থেকে টিউশন করানো শুরু করলাম। তো তারপর থেকেই আসলে দেখা যেত যে বুঝেনি তো গ্রামের মতো জায়গা খুব বেশি, আর 2015 সালে কতই বা দিত টিউশনতে, বা কত আমরাও দিত? আমি মানে প্রথম টিউশনি দিয়েছিল 250 টাকা। 250 মাসে? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওহো! তো 250 টাকা দিয়েছিল, আর আমি যার কাছে পড়তাম তাকে দিতে হতো 500 টাকা। আচ্ছা। তো আমি যদি এই দুটো জমাতাম তাহলে হচ্ছে 2 মাস জমায় আমি 1 মাসের অন্তত পক্ষে দিতে পারতাম, এরকম ছিল। তো এরপরে যখন ক্লাস 9-এ টিউশনি শুরু করি, প্রথম টিউশনিতে দেওয়া হয়েছিল আমাকে 500 টাকা। তো আমি 500 টাকা দিয়ে একটা টিউশনের খরচ আমি দিয়ে দিতে পারতাম। এরকম করে করে একটা দুইটা করে টিউশনটা আমার বাড়তে শুরু করলো। মানে গ্রামে হয়তো বা টিউশনের এখন যেমন দেখছি মানে এখন তো 5,000 10,000 টাকার কমে টিউশন নাই, তো ওখানে হয়তো বা একটু কমে পাওয়া যায়, তাই না? এখন 2026 চলছে, তখন 2015, আমি যদি 15 সেটাও বাদ দিই 2016। আচ্ছা তো আচ্ছা। আজ থেকে 10 থেকে 11 বছর আগে, একটু কম, একটু না বেশ অনেকটাই কম হওয়ার কথা, এবং সেটাই হয়েছিল আমার ক্ষেত্রেও। তাও আমি চেষ্টা করতাম যে যদিও বা বাবাকে একটু হেল্প করা যায়, যদি এই টাকাটা থেকে আমি যদি একটা দিক ম্যানেজ করতে পারি, বাবার হয়তো ওই দিকটা নিয়ে ভাবতে একটু কম হবে। কিছু না মনে করলে, বাবা আসলে এই যে ধান চাষ করে এবং সেই সাথে সাথে দিন মজুর খেটে মানে কতই বা টাকা রোজগার করতেন, সেটা দিয়ে কি আসলে স্কুলের বেতন, এখন তো অনেক এক্সপেন্সিভ স্কুলের বেতন বা সবকিছু, এইগুলো কিভাবে আসলে ম্যানেজ হতো? আসলে প্রাইমারি লেভেলটা তো যখন কেটেছে তখনকার স্মৃতি খুব একটা বেশি আমার মনে নেই। আর তাছাড়াও প্রাইমারিতে, সরকারিতে তো আর আসলে ওই ধরনের বেতন সিস্টেম ছিল না প্রাইমারি স্কুলে। হাই স্কুলে যখন উঠি তখন আমার মনে আছে যে আমাদের 180 টাকা করে বেতন দিতে হতো, এবং টিউশন ফিস তো আছেই। তো তখন অনেকটা হিমশিম খেয়ে যায় তো বাবা, কিন্তু কিছু তো আসলে করার ছিল না। তো তার মধ্যে হয়েছিল যে যদি আমি প্রাইভেট স্কুলে পড়তে যেতাম তাহলে খরচটা কিন্তু অনেক বেশি হতো। আমার মনে আছে আমি যখন 2012 সালে আমাদের কাউখালী গার্লস স্কুলের জন্য যে পরীক্ষা দিই, সেখানে হচ্ছে টোটালি 120 জন স্টুডেন্ট নেওয়া হয়েছিল, তো 1000-এর উপরে পরীক্ষা দিয়েছিল। তো সৌভাগ্যক্রমে ওই 120 জনের লিস্টের মধ্যেও আমিও ছিলাম। তো তারপর তো সেই স্কুলে চান্স পেয়ে এই কারণেই সেখানে সম্ভব হয়েছে। লেখাপড়া, হ্যাঁ, মান্থলি 180 টাকা করে বেতন দিতে হলেও আমার টিউশনের পিছনে কিন্তু একটা বেশ খানিকটা টাকা পয়সা যেত, খাতা কলম কেনা অনেকটাই। তো সেখান থেকে মনে হলো যে বাবাকে একটু যদি সাপোর্ট করা যায়, টিউশনটা যদি করাই তাহলে বাবার জন্য একটু সাপোর্ট হবে, সেই জায়গা এমন কি থেকে। হয়েছে যে ছোটবেলায় একটা জামা পরে অনেকদিন কাটাতে হয়েছে? প্রচুর একটা জামা? প্রচুর জামাটার কথা মনে আছে? এমন হয়েছে, আমার বেড়াতে যাওয়ার জন্য একটাই ভালো জামা ছিল, ওই একটা জামা পরেই আমি বেড়াতে গিয়েছি যখন যেখানে গিয়েছি। হুম। টাকা মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট? টাকা না থাকলে আপনি আজকে এখানে বসে থাকতে পারতেন না, টাকা না থাকলে আমি আজকে এখানে আসতে পারতাম না। কি বলেন? এটার পেছনে তো টাকা না, এটার পেছনে তো পরিশ্রম মনে হয়। পরিশ্রমটা আমরা কেন করছি? টাকা ছাড়া আপনি পরিশ্রম করবেন? আজকে এত অসুস্থতা নিয়েও আপনি এখানে এসেছেন, পেছনের গল্পটা খুঁজতে যান, টাকা। টাকা ছাড়া একটা মানুষের, আমার মনে হয় কি যে টাকা ছাড়া মানুষের আসলে পৃথিবীতে কোনো দাম নেই, কোনো দাম নেই। আমি আজকে সেই ক্লাস 8 থেকে স্ট্রাগল শুরু করেছি, আমি ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করেছি। যদি ধরা হয় লেখাপড়া এক প্রকারের শেষ, চাইলে বিএসসি করব, আদারওয়াইজ না, আমি কিন্তু স্ট্রাগল করছি।
এবং স্ট্রাগলের পথটাই আমি বেছে নিয়েছি। আমাকে আরও কতদিন করতে হবে আমি জানি না। মূল উদ্দেশ্যটা কিন্তু টাকা, এছাড়া কিন্তু অন্য কোনো কিছু না। তো টাকাটা জীবনে খুব দরকার, খুব। টাকার জন্য কখনো খোটা শুনছেন কারো? ওইভাবে কারো কাছ থেকে শুনি নাই, তবে ঢাকাতে আসার পর হোস্টেল লাইফে এমন অনেক কিছু শুনতে হয়েছে। আরে ও তো একদমই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে, আমি তো নিম্ন মধ্যবিত্ত বলছি, তারা ডিরেক্ট বলতে আরে ওরা তো অনেক গরিব, ওদের কাছে আসলে কোনো কিছু এক্সপেক্ট করে লাভ নেই, এক্সপেন্সিভ কোনো কিছু থাকবেও না, ওরা আসলে ওদের মতো করে কোনোভাবে লাইফটা টেনে নিয়ে যেতে পারলেই হলো, ওদের দিয়ে আসলে কিছু হবে না। এই যে বান্ধবীরা তো মানে যারা হোস্টেলে থাকে বা আপনার সমবয়সী, তারা আইফোন ব্যবহার করে, তাদের অনেক লাক্সারিয়াস হয়তো গ্যাজেট আছে, সুন্দর জামা কাপড় পরে, এখন পর্যন্ত আপনি প্রচুর পরিমাণে স্ট্রাগল করছেন, সেই গল্পটা আমরা শুনবো, কিন্তু আমি যতটুকু জানি আপনি অনেক স্ট্রাগল করছেন বা এখনো যে অনেক নিজেকে পরিবর্তন করতে পারছেন সেই ধরনের ইনকামও আপনি করছেন না। তো কখনো আফসোস হয় যে ওর মতো করে ওটা করতে পারলাম না, বা ওরাও কি কখনো বলে কি ব্যাপার, একটা কিনে ফেললেই তো হয় আইফোন, এত এত চিন্তা কিসের? অনেকেই বলেছে যে একটা ভালো ফোন নিয়ে নাও। আমি পার্সোনালি যে ফোনটা ইউজ করি তো ওটার দাম কত, 16 থেকে 17 হাজার হবে মেবি, আমার এক্স্যাক্টলি রেটটা মনে নেই, এর বেশি না। তো অনেকেই শুনছি যে বলে একটা ফোন কিনে নাও। বিশেষ করে যখন থেকে চাকরি জীবনে আসছি তখন বেশি শুনতে হয়েছে, আরে তুমি তো সাংবাদিক, তা সাংবাদিকের কি টাকার অভাব, একটা ভালো ফোন কিনে নিলেই তো হয়ে যায়। কিন্তু আমার আসলে এই জিনিসগুলোর প্রতি কখনো মোহ কাজ করে না। আমি আসলে এক্সপেন্সিভ জিনিসটা আমার পছন্দ না। আর আমি ছোটবেলা থেকে একদম গ্রামের ধুলাবালিতে বড় হয়েছি, বাবা মাকে জীবনের শেষ সেকেন্ড পর্যন্ত আমি স্ট্রাগল করতে দেখেছি, যতক্ষণ পর্যন্ত শরীরটা চলতেছে ততক্ষণ পর্যন্ত আমি স্ট্রাগল করতে দেখেছি, এবং যখন শরীর চলে না তখনও সে স্ট্রাগলের কথাই ভাবতেছে যে আচ্ছা আজকে এই কাজটা করেছি, আমি আগামীকালকে কিভাবে কোনটা করব। সেই জায়গা থেকে এত আধুনিকতার ছোঁয়া কিংবা এত এক্সপেন্সিভ জিনিস চিন্তা করাটা আমার কাছে বিলাসিতা মনে হয়। আচ্ছা, তারপর কি হলো? ক্লাস 8-এ আপনি টিউশন করাচ্ছিলেন, তারপর আস্তে আস্তে ঢাকায় আসলেন কিভাবে? পরিবার সহই নাকি? না না, আমি একাই ঢাকাতে আসলাম। আমি হচ্ছে ইন্টারমিডিয়েট দিলাম, দেওয়ার পরে নার্সিংয়ের ভর্তি পরীক্ষায় বসলাম। সেখানে আমার সাথে হলে একটা খুব মানে বাজে ধরনের একটা ঘটনার কারণে আমার হয়তো, বা এটা আসলে হলের দোষটাও দেওয়া যায় না, হয়তো সৃষ্টিকর্তা চাননি তাই হয়নি। আমি হলে সবাই যেখানে 100 MCQ দেওয়ার জন্য 60 মিনিট সময় পেয়েছিল, আমি সেই পরীক্ষা দিয়েছিলাম মাত্র 22 মিনিটে। কেন? আমাদের হলে একটা প্রবলেম হয়েছিল, আমরা হলে 54 জন পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে 9 জনের কোশ্চেন হয়েছিল ইংলিশ মিডিয়ামে। আমাদের নার্সিংয়ের প্যাটার্ন অনুযায়ী সরকারিতে চান্স পাওয়ার জন্য 10টা কোশ্চেন থাকবে ইংরেজিতে, 20টা কোশ্চেন থাকবে ইংরেজিতে, 10টা থাকে ম্যাথ অ্যান্ড হচ্ছে বাংলা, তারপর হচ্ছে জিওগ্রাফি, অন্যান্য সাবজেক্টের কোশ্চেন থাকে। তো আমার সহ আরও 8 জনের কোশ্চেনটা ছিল সম্পূর্ণ ইংলিশ, মানে 100 কোশ্চেনের 100টাই ইংলিশ ছিল। কেন? এটা ওনারা আসলে, তারা যেটা বলছেন নিজেদের আসলে ওনাদের কাছে নাকি কোশ্চেন এভাবেই আসছে, কিন্তু ওনারা যেটা বলতে চাচ্ছিল যে ওনাদের ভাষ্য ছিল যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও ছিল সেজন্য নাকি এসেছে। আচ্ছা। এবং এইটা নিয়ে হচ্ছে প্রথম যখন আমি হচ্ছে ওএমআর শিটটা হাতে পেয়ে রোল রেজিস্ট্রেশন ভরাট করি, ভরাট করার পরে কোশ্চেন যখন এটা দেখে দেখার পরে তো বললাম যে দেখেন আমরা তো আসলে বাংলা মিডিয়াম থেকে, আমরা কেন ইংলিশ মিডিয়ামের কোশ্চেনে পরীক্ষা দিব। পরে বলতেছে না তুমি ওএমআর শিট পূরণ করে ফেলছো, তোমাকে তো এখন আর দেওয়া যাবে না। মানে ভুল কোশ্চেন দিয়েছিল, হ্যাঁ। তারপরে কি 22 মিনিট পরে আপনাকে সঠিক প্রশ্ন দিছে? সেটার পিছনে অনেক কাহিনী রয়েছে, কারণ আমরা 9 জন কোশ্চেন ভুল কোশ্চেন পেলেও একমাত্র মেয়ে যে আমি প্রতিবাদ করেছিলাম যে আমি এইটার স্টুডেন্ট না, আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, আমি বাংলা মিডিয়াম থেকে প্রিপারেশন নিয়েছি, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমার কোশ্চেন প্যাটার্ন যেটা জেনারেল প্যাটার্ন সেই প্যাটার্নেই হবে, আমি সেই কোশ্চেনে পরীক্ষা দিব। তাদের রিপ্লাইটা ছিল ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসছো ইংলিশ মিডিয়ামের মানে ইংলিশ প্যাটার্নের কোশ্চেনে তুমি অ্যান্সার করতে পারবা না। আমি বলেছিলাম আমি অবশ্যই পারবো, কিন্তু আমি যেখানে 8 মাস 9 মাস ধরে প্রিপারেশন নিয়েছি বাংলা মিডিয়ামে, হুট করে আমাকে ইংলিশ মিডিয়াম কোশ্চেন ধরিয়ে দিলে আমার তো সেই ধরনের ফলাফল আসবে না। আর একটা মানুষও কিন্তু কথা বলেনি, ওই বাকি 8 জন এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি। আমি জানি না তারা আদৌ আসলে নিজের ইচ্ছায় পরীক্ষায় বসেছিল কি না, নাকি ফ্যামিলি বসতে বলেছে তাই বসেছিল, আমি ঠিক জানি না। ওনারা অনেক ঝামেলা করছে হলে, এরপরে আসলে আর পরীক্ষার কোশ্চেন চেঞ্জ করে দিবে না। আমি তখন হচ্ছে একদম কান্না করে দিয়েছি, আমার ওই মাসে ভিজে গেছে যে আমি এত প্রিপারেশন নিলাম। আমার এমন রেকর্ডও গেছে আমি 14 ঘন্টা 15 ঘন্টা বই পড়েছি। হয় না যে মা বাবা তো হচ্ছে বই না পড়লে বাচ্চাদের বকা দেয়, বা হচ্ছে বই না পড়ে ফোন টিপলে বা বই পড়তে বসলে ফোন টিপলে বা মা বকা দেয়। আমার বেলায় উল্টো হয়েছে, আমার মা আমার ফোনটা হাতে ধরেই বলতো, মানে পরীক্ষা দিতে দিয়েছিল তারপরে? হ্যাঁ দিয়েছিল, তখন হচ্ছে ম্যাজিস্ট্রেট চলে আসে যখন 20 মিনিট অলরেডি ওভার হয়ে গিয়েছে। পরীক্ষা দিতে
তখন আমি কি করব, যে দেখতে পাচ্ছি যে আসলে আমার কিছু এখন আর করার নেই, এখান থেকে কিছু ভরাট করে রাখি, যদি হলে হলো, না হলে না হলো, আর কিছু করার নেই। এরপরে ম্যাজিস্ট্রেট আসলো 20 মিনিট পরে, 21 থেকে 23 মিনিটের মাথায় ম্যাজিস্ট্রেট আসলো। তো আসার সাথে সাথে আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ওখানে টিচাররা আমাকে বসতে বলছে, বাট আমি বসবো না। আমি বললাম যে স্যার, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি কান্নাই করে দিছি, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো পরে উনি আসলো, এসে ম্যাজিস্ট্রেট বললো, মা কী হয়েছে, তুমি কান্না কেন করছো? তো আমি বললাম যে স্যার, আমার তো আসলে কোশ্চেন পেপার ভুল দিয়েছে, ওনাদেরকে বলেছি, কিন্তু ওনারা আসলে ঠিক করে দিচ্ছেন না। এবং ওনারা সেখানে একটা যুক্তি ধরলো, হলে টিচার যারা ছিল, যে আমি নাকি অ্যাপ্লিকেশন পেপারটা ইংলিশ মিডিয়ামের জন্য সাবমিট করেছি, এবং সেখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশন পেপারে বাংলায় লেখা ছিল, এবং আমি যেহেতু কম্পিউটার ইউজ করতাম, কম্পিউটার ইউজ করতে পারি, আমার অ্যাপ্লিকেশনটা আমি নিজেই করেছিলাম। তো আমি বললাম যে না, কখনোই না, আমি তো আসলে বাংলা মিডিয়ামের জন্য করেছি, এবং সেটা আমার এডমিট কার্ডে প্রুফ আছে। তারপরে তো তোমাকে দেওয়া হ্যাঁ, হলো? আমাকে হচ্ছে তখন আধা ঘন্টার পরে দেওয়া হয়েছে আমাকে কোশ্চেন। তো ওই মুহূর্তে নিজেকে সামলে ভরাট করেছি আমি, হচ্ছে 74টা এমসিকিউ ভরাট করতে পেরেছিলাম তারপরে আমি 22 রেজাল্ট কি মিনিট। আসলো? আমি 74-এর মধ্যে আমার 64 আসছিল। মানে তাহলে তো মানে চান্স পেয়ে গেছেন। না, আমি সরকারিতে চান্স আমার হয়নি। সরকারিতে হয়নি। তারপরে কিভাবে নার্সিং পেশায় আসলে? কি এরপর করে? আসলে নার্সিং পেশায় আসার জন্য তো ওই পরীক্ষাটা দিতেই হবে, মাস্ট বি। 40 মার্কস পেলে তাহলে আমি প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবো। তো আমার যেহেতু 64 আসলো, তারপরে হচ্ছে আমি প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হলাম। সেটা তো অনেক টাকার বিষয় মনে হয় নাকি? এখানে তাদের সাথে আমার 1.5 লাখ টাকার চুক্তি হয়েছিল, যে 3 বছরের জন্য 1.5 লাখ টাকা, একটা প্রতিষ্ঠান ভিত্তিক চুক্তি থাকে। আচ্ছা, তো আচ্ছা। সেখান থেকে ওই আবার টিউশনের পথে ফিরে যাওয়ার, কারণ ঢাকাতে এসেই তো মানে প্রথম নিজের প্রথম টাকা নিজেই, নিজের পড়াশোনার টাকা নিজেই চালিয়েছেন? না, বিষয়টা কি হয়েছে, আমি যখন নার্সিংয়ে আসি, আমি যখন বাবাকে যেয়ে বলি, বাবা আমি নার্সিং পড়বো, তুমি আমাকে হচ্ছে ঢাকাতে যাওয়ার ব্যবস্থা করে দাও, এই কয় টাকা লাগবে, তুমি আমাকে জাস্ট ব্যবস্থা করে দাও, আমি হচ্ছে এর পরটা দেখে নেব। বাবা জাস্ট একটা কথাই বলছে, মানে এর থেকে বোধহয় বাবাদের জীবনে কষ্টের আর কিছু হতে পারে না। ওই দিন আমি দেখতেছিলাম বাবার চোখ টলটল করতেছিল, আর বাবাকে আমাকে একটা কথাই বলছে আমার বাবা, মা তুই তো আমার অবস্থা জানিস, আমার কি আছে কি না আছে তুই তো জানিস, আমি কি করে, মানে আমি কি দিয়ে তোকে ঢাকাতে পড়তে পাঠাবো বলতো, আমার কি সেই টাকা পয়সা আছে? ওই দিন আমি যে কষ্ট পেয়েছি, আমি শিওর আমার বাবা তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট পেয়েছে, যে তার মেয়েকে সে পড়ালেখা করার জন্য পাঠাতে চাচ্ছে না। এবং আমার বাবা সবসময় একটা কথা বলতো, আমার পাপড়ি যতদিন লেখাপড়া করতে চায় আমি ওকে ততদিন লেখাপড়া করাবো। এবং সেই মানুষটারই একটা সময় বলতে বাধ্য হতে হচ্ছে যে আমি তোকে কি দিয়ে পাঠাবো, কিভাবে আমি তোকে লেখাপড়া করাবো, আমার কি সেই অ্যামাউন্টস আছে? তো ওই দিনটার স্মৃতি আমি কোনোদিন ভুলবো না। আমি বাবাকে বললাম, বাবা তুমি যদি আজকে আমাকে বিয়ে দিয়ে দিতা, আমার পিছনে 1 লাখ টাকা খরচ হতো মিনিমাম, তুমি ওই টাকাটা আমাকে দাও, সেটা হোক যদি আমার জন্য কিছু জমানো থাকে তুমি তাহলে সেটা দাও, যদি লোন করেও হয়, আমাদের ব্যাংকে একটা কিন্তু লোন আছে, কারণ আমাদের ব্যাংকের লোনের উপরেই ঘরের চাল কেনাটা সব কিছুই ডিপেন্ড করে, বড় কাজ করা, ঘরের চাল কৃষি লোন কেনা, দেয় মনে হ্যাঁ। হয় না? এইভাবে তো আমি বাবাকে বললাম যে তুমি যদি আমার নামে কিছু জমানো থাকে সেটা হলেও দাও, আদারওয়াইজ কিছু তুলে দাও, পরবর্তীটা আমি দেখে নিব। এরপর আমি মাকে নিয়ে ঢাকাতে আসি, নার্সিংয়ে ভর্তি হই, 1 বছর এভাবে পরে কি টানাপোড়েনে বাবা চলতে লোন থাকে। করে? হ্যাঁ, আচ্ছা। তো ওখান থেকে লোন করে এরপর ভর্তি হই, টানাপোড়া চলতে থাকে। এর মধ্যে আমার নার্সিং কলেজের একটা ম্যাম, তো আমি হচ্ছে ওই যে বললাম যে খুব ভালো স্টুডেন্ট না হলেও মোটামুটি ছিলাম, তো সেই কাতারে হচ্ছে ম্যামদের চোখে পড়ি, স্যারদের চোখে পড়ি। তো একটা টাইম এরকম আপনার সাথে যেভাবে গল্প করছি, এরকম গল্প করতে করতে আমার একটা ম্যাম, লাকি ম্যাম, ওনার সাথে কথাগুলা, উনিও খুব স্ট্রাগল করেছে জীবনে, তো ওনার কোথাও দেখে মনে হয়েছে যে আমি খুব স্ট্রাগল করে বড় হয়েছি। এরপর ম্যাম একদিন আমার কাছে জানতে চাইলো, তারপর বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আমি তোমার জন্য কি করতে পারি। পরে উনি টিউশন জোগাড় করে দিল একজনের সাথে কথা বলে, তখন থেকে আবার টিউশনি করানো শুরু। আচ্ছা, তারপরে নার্সিং পাশ করলেন এবং বেশ কয়েক বছর আপনি নার্সিং পেশায় ছিলেন। আমি আসলে চাকরি জীবনে আসলে নার্সিং এ পদার্পণ করিনি, আমি আসলে নার্স নার্স- হিসেবে কোথাও চাকরি আমি করিনি, লেখাপড়াই করেছি, ইন্টার্নশিপ করেছি, কিন্তু কোনো ওটি প্রতিষ্ঠানে। অ্যাসিস্ট হিসেবে সম্ভবত ছিলেন। ওইটা হচ্ছে আমি যখন ইন্টার্নশিপে ইন্টার্নশিপে ছিলেন, ইন্টার্নশিপে তখন হচ্ছে আমাদের বিভিন্ন ওয়ার্ড বেসড তো ডিউটি করতে হয়, মেডিসিনে করতে হয়, গাইনিতে করতে হয়, ওটিতে করতে হয়, এমার্জেন্সি সব জায়গায় করতে হয়। আচ্ছা, তাও তো নার্সিং নিয়ে পড়াশোনা করেছেন, এখন এটাকে কি সামনে আগাবেন না, মানে এই সাংবাদিকতা পেশায় চলে আসলেন? সাংবাদিকতায় পেশায় আসার পিছনে একটা গল্প আছে, আমাকে অনেকে এই কোশ্চেনটা করে, ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করে কেন তুমি সাংবাদিকতায়? হ্যাঁ হ্যাঁ, কেন? এই কোশ্চেনটা আমার প্রচণ্ড শুনতে হয়েছে, এবং আমি সবাইকে একটাই অ্যান্সার করেছি, এবং আমি আজকে আপনাকে সেই অ্যান্সারটাই দিতে চাই, যে আপনি ধরেন একটা টিন চালা ঘরে বসবাস করেন, তো ওই টিন চালা ঘরে ধরেন ওই চালের 8 থেকে 10টা ছিদ্র আছে, এখন
বৃষ্টি নামলে ওই ঘরের চালের টিন থেকে কতটুকু পানি আপনার ঘরে পড়ছে ওই ছিদ্রগুলো থেকে, আর সূর্য উঠলে ঠিক কতটুকু রোদ আপনার ঘরের মধ্যে পড়ছে, সেটা কিন্তু একমাত্র আপনি জানেন। আমি দুদিনের জন্য আপনার বাসায় বেড়াতে যেতে পারি, কিন্তু ওই দুদিনে হয় বৃষ্টি নামবে না, না হয় রোদ উঠবে না। আমি কিন্তু ওই টিনে যে ছিদ্র আছে ওটাই আমি জানবো না। সো আসলে আমার মনে হয় কি যে আমি আমার প্রফেশন সম্পর্কে যতটা জানি, একজন পেশেন্ট হাসপাতালে কি সাফার করছে, একজন নার্সের সাথে কি হচ্ছে, একজন ডাক্তারের সাথে কি হচ্ছে, একজন ওয়ার্ড বয়ের সাথে কি হচ্ছে, পুরো সিস্টেমটা আমি 5টা বছর দেখেছি। আচ্ছা, এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একজন নন মেডিকেল পার্সন যে কাজ করতে পারবে না তেমন না, অবশ্যই করতে পারবে। আমি যে জিনিসটা 5টা বছর দেখেছি, এটা আমার একটা 5টা বছরের অভিজ্ঞতা আছে, এবং আমি বোধহয় তাদের চেয়ে আর একটু বেটার করতে পারবো, একটু ভালো করতে পারবো। আর আপনারা দেখবেন যে মিডিয়া জগতে হেলথ সেক্টর থেকে মানুষ খুব কম আসে। হেলথ সেক্টরে কিন্তু মিডিয়া জগতে আসলে নাই একদম বলা যায়, হাতে গোনা 2-1 জন হয়তো বলা যেতে পারে, যার জন্য দেখবেন যে আপনি যে কোনো হাউসে, যে কোনো মিডিয়া হাউসে হেলথ নিয়ে কাজটা খুব কম হয়। আপনি দেখবেন যে অন্যান্য যে কোনো আপনার কি প্ল্যান যে সাংবাদিকতা পেশার মাধ্যমে আপনি হেলথ সেক্টরটাকে চেঞ্জ করতে চান, এরকম কিছু? কিছুটা সেরকম, মানে এখানকার অনিয়ম বা এখানকার অন্যায় এই ব্যাপারগুলো। আচ্ছা, সুবিধা অসুবিধা দুইটাই তুলে ধরা। আমি একটু জানতে চাই যে নার্সিং পেশার সাথে আসলে বা এটা নিয়ে পড়াশোনা করতে 5 বছর আপনি কি কি আসলে অরাজকতা দেখেছেন, কি কি অন্যায় দেখেছেন, কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে? আচ্ছা, এরকম যদি আমি ডিরেক্ট লেখাপড়ার জগৎ থেকেই ধরি, অনেক নার্সিং কলেজ আপনার সাথে চুক্তি করে নেবে, আমাদের সাথে মানে 3 বছরের লেখাপড়া 1.5 লাখ 2 লাখ বা 3 লাখ টাকা দিতে হবে, কিন্তু মাস শেষে বছর শেষে গুনে যেয়ে দেখবেন কি আপনার ওই 2 লাখ টাকার অ্যামাউন্ট কখন 4 লাখ টাকায় পৌঁছে গেছেন আপনি কিন্তু সেটা নিজেও জানেন না। কিন্তু এটা আপনার কোনো লিখিত কস্ট ছিল না, আপনাকে কোনো লিখিত দেয়নি, এটা হয়ে গেছে। এই একই স্টুডেন্ট বিভিন্ন সময়ে টিচারদের কাছ থেকে শুনতে হয়, টাকা নেই পড়তে আসছো কেন? এগুলো বলে এক্স্যাক্টলি, টাকা নেই কেন পড়তে এসেছো? কারণ হচ্ছে কলেজগুলোতে হচ্ছে মান্থলি বিল দিতে হয়, যেই কলেজের যেরকম চুক্তি হয় সেই অনুযায়ী বিল দিতে হয়। অনেক টিচারাই বলে টাকা না থাকলে নার্সিং কেন পড়তে আসছো? পড়তে আসছো তুমি টাকা দিবা না? হয়তো আমি এই মাসে দিতে পারিনি, আমি 2 মাস পরে একত্রে দিয়ে দিব, কিন্তু সেটা তাদের কাছে ম্যাটার করে না। এটা কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে এটা হয়। আর কি কি, যদি আমাদের সময় সংক্ষিপ্ততা আছে, একটু যদি এক্স্যাক্টলি বলতেন কি কি আর আছে? আপনি যদি একবারে হসপিটালের দিকে তাকান, আপনারা দেখবেন যে মানুষ নার্স বলতে কি বোঝে, যে ইনজেকশন দিবে, স্যালাইন দিবে, ঠিক টাইম মেডিসিন দিয়ে যাবে, কিন্তু নার্স মানে এতটুকু না। নার্সের অনেকগুলো রোল প্লে করতে হয়। আপনারা দেখবেন যে নার্সিং ইনচার্জ থাকে, তারপর বিভিন্ন দায়িত্বে থাকে। একটা নার্স হসপিটালে ঢুকে তার ওয়ার্ডে যে কতগুলো খাতা মেনটেন করতে হয় আপনি ভাবতে পারবেন না। পেশেন্টের হিস্ট্রির জন্য একটা আলাদা খাতা, পেশেন্টের অ্যাডমিশন খাতা, রিপোর্ট খাতা, মেডিসিন খাতা, অর্ডার খাতা, এত এত খাতা, এর মধ্যে ডায়েট চার্ট মেনটেন করে সেটা নির্দিষ্ট টাইমে পাঠাতে হবে যাতে পেশেন্ট ঠিকঠাক খাবারটা সঠিক সময় পায়, কোন পেশেন্টের জন্য কোন খাবার সেটা ঠিকঠাক করে আপনার পাঠিয়ে দিতে হবে সকালের মধ্যে। এই কাজগুলো কিন্তু জানে না আমাদের দেশে। আমাদের দেশে আমি যতটুকু জানি যে বাইরের কান্ট্রিতে একজন নার্সের আন্ডারে যতগুলো রোগী থাকে, আমাদের দেশে হয়তোবা তার থেকেও বেশি পরিমাণ রোগী আসলে একজন নার্সের ভাগে পড়ে। এটা কি সত্যি কিনা? এটা হচ্ছে বাহিরের দেশ বলেন বা যে সরকারি হিসাব বলেন, একজন নার্স 4 জন থেকে 6 জন পেশেন্ট নিয়ে কাজ করবে, কিন্তু ওয়ার্ড ভিত্তিক সেটা আবার আলাদা হবে। একজন নার্স যদি আইসিইউতে ডিউটি করে তাহলে সেখানে জনবল অনুযায়ী একজন নার্স 1 জন কি সর্বোচ্চ 2 জন পেশেন্ট নিয়ে কাজ করবে। সেখানে আপনারা দেখতে পাবেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নার্স 25 থেকে 30 জন, যদি অ্যাভারেজ ধরা হয় 25 থেকে 30 জন পেশেন্ট নিয়ে কাজ করে। অনেক সময় দেখা যায় যে একটা ওয়ার্ডে 100 জন রোগী আছে, বাট নাইট ডিউটি একজন নার্সের, তাহলে ওই নার্স কিন্তু 100 জন রোগী দেখছে। এটাতে সমস্যায় কারা পড়ছে? নার্স তো পড়ছে, কারণ নার্সের মেজাজ তো খিটখিটে হয়ে যাচ্ছে, যেটা আমরা সচরাচর শুনি যে অমুক হাসপাতালের নার্সের ব্যবহার ভালো না, অমুক হাসপাতালের নার্সের ব্যবহার ভালো না। এক তো বুঝছি কারণ তার উপর মেন্টালি প্রেশার পড়তেছে, 2 হচ্ছে রোগীদের কি সমস্যা হতে পারে, মানে হচ্ছে এক্ষেত্রে? এখন রোগীদের আসলে সমস্যাটার থেকেও দেখা যায় যে মানে হসপিটাল কেন্দ্রিক সমস্যার থেকেও তাদের নিজেদের সেলফ প্রবলেমটা বেশি ক্রিয়েট হচ্ছে। কেন ক্রিয়েট হচ্ছে? আমি ব্যক্তি একজন, কিন্তু আমার আশেপাশে আরো একটা মানুষ আমার উপর নির্ভরশীল। এখন আমার পাশে কিন্তু আমি আর কাউকে রাখতে পারছি না, ওই 100টা মানুষ এসে আমাকে কথা বলতেছে এবং আমার একটু শুনতে হচ্ছে, সেই অনুযায়ী আমাকে রিপ্লাইও করতে হচ্ছে, তার মেডিকেশনও ঠিক রাখতে হচ্ছে, সে কোন ডাক্তারের কাছে যাবে আমার সেটাও বলতে হচ্ছে। কিন্তু তারা দেখা যায় কি, ওই যে নার্সের বলতে একটু দেরি হচ্ছে বা হাতে আমার একটা কাজ আছে ওইটা শেষ করে তো আমার তাকে বলতে হবে, ওই টাইমটা তারা দিতে চাচ্ছে না। আচ্ছা, যে তাদের কাছে বিষয়টা এমন, আমি আসছি নার্সের কাছে,
তাকে জিজ্ঞেস করছে, সে ইনস্ট্যান্ট আমাকে দিয়ে দিবে, ইনস্ট্যান্ট আমাকে বলে দিবে, ইনস্ট্যান্ট আমার সাথে যাবে। বুঝতে পেরেছি, মানে এখানে আসলে অনিয়মটা আমার মনে হয় এটা অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শেষ মুহূর্তে আছি, একটা অদ্ভুত প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা শুনি যারা সাধারণ মানুষ, নন মেডিকেল মানুষ, তারা শুনি যে মিডিয়াতে যেমন বলে না যে প্রস্তাব পাওয়া যায় বিভিন্ন ধরনের, কুপ্রস্তাব বা সুপ্রস্তাব যে যেভাবে নেয়, তেমন নাকি নার্সিং পেশায়ও এরকম পাওয়া যায়। এটা কি সত্যি কিনা? আমি শুনেছি, কিন্তু আমি পাইনি। আপনি পাননি? না। আচ্ছা, ডাক্তারদের সাথে নাকি প্রেম হয়ে যায়? আমার হয়নি। আপনি আশেপাশে দেখেছেন? না, বা আমার আসলে ডাক্তারদের ভবিষ্যতে সাথে যে পড়েনি। নার্সের প্রেম হয় তারা নাকি একটু এক্সট্রা বেনিফিট পায়, এগুলো কি আসলে সত্যি নাকি এগুলো আসলে ভুয়া? এখন দেখেন, ইন্টারনাল বিষয় তারা সবসময় ইন্টারনাল রাখার চেষ্টা করবে, সেটা যাতে আউটডোরে ছড়িয়ে না পড়ে, সেটার জন্য কিন্তু সে নার্স হোক কিংবা ডাক্তার, দুই পক্ষই কিন্তু সচেষ্ট থাকবে। এখন যেহেতু আমার সামনে পড়েনি, অ্যাকুরেট কোনো ইনফরমেশন আমার হাতে নেই, সেহেতু আমি আসলে কাউকে ব্লেম করতে পারবো না। একদম শেষ মুহূর্তে একটু জানতে চাই যে বরিশালের মেয়েরা আসলে বউ হিসেবে কেমন? যেহেতু পিরোজপুর বরিশালের ওইদিকেই তো পড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বরিশালের মধ্যে বউ পড়েছে। হিসেবে আপনি তো ভবিষ্যতে বউ হিসেবে যাবেন কোথাও, বউ হিসেবে কেমন কেমন জামাই খুঁজতেছেন? জামাই আপাতত খুঁজছি না। আচ্ছা। এখন বউ হিসাবে কেমন হয় এটা আসলে আমি দুই একজনের উপর নির্ভর করে আমি আসলে কোনো তথ্য দিতে আপনি পারবো নিজের না। জেলার ব্র্যান্ডিংটা করে ফেলেন। না না না, একদমই না, একদমই না। এক একটা মানুষ যার যার বৈচিত্র্য না, আলাদা জ্ঞান হয়। গর্ভ কথা শুনতে চাই না। বরিশালের মেয়েরা বউ হিসেবে কেমন? আপনি বউ হিসেবে কেমন? কি 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 কোয়ালিফাই করবেন? কি কি গুণ আছে বলেন? জামাই রান্নার বান্না করে দিবেন? না না না, আমি এখন পর্যন্ত বউ হইনি। আমি আপনার একটা স্ট্যাটাসই বলি, আপনি বলেছেন যে আপনার ভবিষ্যৎ জামাই যদি শাড়ি কিনে না দেয় তাকে প্রেসার কুকারের যে ঢাকনা সেটা দিয়ে নাকি মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলবেন। এই ধরনের স্ট্যাটাস শেয়ার করেন। সো আপনি কি আসলে বরিশালের মেয়েরা কি এরকম, জামাই কি পেটায়? জামাই পেটা না, বরিশালের মেয়েরা শাড়ি পছন্দ করে প্রচন্ড, এবং আপনি দেখেছেন ওইটা আমি একটা জায়গা থেকে শেয়ার করেছি। তো সেই জায়গা থেকে আসলে ভালো লেগেছে যে ঘটনাটা বোধহয় এরকম ছিল যে শাড়ি কিনে না দেওয়া, যে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে জামাইকে পেটাচ্ছে, এরকম বোধহয় ছিল ঘটনাটা। তো সেখান থেকেই হচ্ছে আর কি মজা করে আমি শেয়ার করেছিলাম যে শাড়ি কিনে না দিলে হয়তো। আপনি কি করবেন? আমি নিজে তো ইনকাম করছি, তবে অবশ্যই কেউ যদি আমার লাইফে আসে তার কাছ থেকে প্রত্যাশা থাকবে যে আমি আসলে ওই ধরনের মেয়ে না যে আমাকে প্রতি মাসে মাসে দিতে হবে, প্রতি উইকলি দিতে হবে, বছরে একটা দুটো দিলে হবে। শাড়ি শাড়ি দিলেই হবে? আর যদি বেকার হয় ছেলে? দেখেন, বেকারত্বটা কোনো অপরাধ না। একটা ছেলে যদি একটা বেকার মেয়েকে নিতে পারে, বিয়ে করে ঘরে নিয়ে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে, তাহলে ছেলেরা তো আসলে কোনো ছেলেই কখনো বেকার থাকতে চায় না। তার মানে পাপড়ি হালদার ভবিষ্যতে ছেলেদের মানে ছেলে দায়িত্ব নেবে যদি তার জামাই কেউ হয়। ঠিক আছে, অনেক চমৎকার একটা গল্প ছিল, আড্ডা ছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছে, একটা ভিন্ন ধর্মী শো। সো আপনার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি বিদায় নিচ্ছি, আর আপনি একটু প্ল্যানিং করেন কোন গানটা আমাদেরকে শোনাবেন। দর্শক, এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি জাগো এফএম 94.4 দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই প্রাণফুটো থেকে। আমরা পাপড়ি হালদারের জীবনের গল্প, পাপড়ি হালদারের জীবনের গল্প শুনেছি, এখন তার কাছ থেকে একটা গান শুনবো। এবং বলি, পাপড়ি হালদারের কিন্তু একটা গোপন ইচ্ছে, তিনি গান নিয়ে কাজ করবেন, কিন্তু সেটা আসলে পারিবারিক টানাপোড়েনের কারণে সম্ভব হয়নি, এবং তিনি কিন্তু বেশ কয়েকদিন গানও শিখেছেন। সো আমরা একটা গান শুনে ফেলি। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, যাত গেল বলে একি আজব কারখানা, যাত গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে ভাবে কি জাত হলে, আসবার কালে কি জাত ছিলে, এসে ভাবে কি জাত হলে, কি জাত হবে যাবার কালে, কি জাত হবে যাবার কালে, সে কথা ভেবে বলো না, জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে। থ্যাংক ইউ।